সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গণতন্ত্র এখন অনুষ্ঠানের ১২৬তম পর্বে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা সমসাময়িক ঘটনাবলী নিয়ে একটু বিস্তৃত আকারে আলোচনা, পর্যালোচনা, বিচার বিশ্লেষণ এসব করি এবং আমাদের সঙ্গে থাকে শিক্ষার্থীরা। আজকেও আছেন আমাদের শিক্ষার্থীরা, আছেন ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, সম্ভবত 4 জন শিক্ষার্থী আছে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের মূল প্যানেলে আছেন 4 জন বিশিষ্ট অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান প্রান্তে আছেন নাসিম ফেরদৌস, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। তার পাশে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আমার ডান প্রান্তে আছেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, তিনি নিরাপত্তা বিশ্লেষক এবং ট্রেজারার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। এবং তার পাশে আছেন জুনায়েদ সাকি, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। 4 জনকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা সেটের সামনে বসে আছেন দর্শকদেরকে। আমরা আমাদের যে চলমান যে ঘটনা পরিস্থিতি এবং আমরা বিষয় হিসাবে নির্ধারণ করেছি জঙ্গিবাদ, জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। আপনারা জানেন যে 1 জুলাইয়ের যে ঘটনাবলী তা নিয়ে এখনও তার রেশ কাটে নাই। সেটি নিয়ে দেশের ভেতরে বাইরে নানানভাবে প্রতিক্রিয়া হচ্ছে এবং সবচেয়ে বেশি যেই ঘটনাবলী আমরা দেখছি যে নিরাপত্তামূলক নানান রকম কার্যক্রম, সেটি নিয়ে নানান রকম বিচার বিশ্লেষণ আছে যে এই নিরাপত্তা নামে বাড়াবাড়ি হচ্ছে কিনা, বা নিরাপত্তামূলক ব্যবস্থা আসলে আমরা যেটি চাই সেটি হচ্ছে নাকি এটি আরও আতঙ্ক ছড়ানো হচ্ছে, এ নিয়ে আলাপ আলোচনা আছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আছে, খুব শক্তভাবে আছে। আমরা সেটি নিয়েও আলোচনা করব এবং একই সঙ্গে আলোচনা হচ্ছে জাতীয় ঐক্য, যে এই ধরনের একটি দুর্যোগের সময় আমাদের রাজনৈতিক ঐক্যটা আসলে কোন পর্যায়ে আছে। যদিও দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে যার যার অবস্থান থেকে বলছেন, কিন্তু সম্মিলিতভাবে কোনো একটা উদ্যোগ, আমরা একটা দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখছি না। তা নিয়েই আলোচনা করবেন আমাদের প্যানেলের আলোচকরা। আমরা প্রতিক্রিয়া দেখার আগে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করে নিতে চাই। প্রথমেই এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, আমাদের যে ঘটনাবলী ঘটল পরপর 2টি ঘটনা, শোলাকিয়া এবং হলি আর্টিজানে, তারপর যেই নিরাপত্তামূলক যে ব্যবস্থা কার্যক্রমগুলো চলছে সেগুলি আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? আসলে তো ঘটনা বেশ কিছু দীর্ঘদিন ধরে চলে আসছিল। ইফ ইউ স্টার্ট, মানে ব্লগার হত্যা থেকে তারপরে গ্রামে গঞ্জে নিরীহ পুরোহিত, আপনার বলুন ইমাম বলুন, এদের ধর্মীয় ইয়েদের সঙ্গে আলোচনা হচ্ছিল, মানে তাদেরকে, এবং একই প্যাটার্নে তাদের হত্যা করা হচ্ছিল। মোটরসাইকেল করে আসছে, 3 জন আসছে, তাদের বিহেডিং করছে বা বিহেডিং করার প্রচেষ্টা। কিন্তু দুঃখজনকভাবে বারবার বলা হচ্ছিল যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আমরা খতিয়ে দেখছি, আমরা এগুলো কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছিল তাদের হয়তো স্থানীয় সমস্যা দিস দেন। কিন্তু যখন এটা ঘটে গেল, বিশেষ করে কারণ আপনার হার্ট অফ দ্য সিটি এবং ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে, এবং ইউ আর হিটিং দ্য একদম এলিট ক্রাউড, এবং পরে যখন দেখা গেল যে যারা হিট করলো তারাও এলিট ফ্যামিলি থেকে আসছে, তখন তো আর মানে লুকানোর ব্যবস্থা ছিল না, তখন আর ছিল না। এবং তারপরে পরেই আবার ঘটলো শোলাকিয়া, এবং এটা ঘটলো এই তার আগে একটা দেশ জুড়ে একটা সাঁড়াশি অভিযান হলো, সেখানে বলা হলো হাজার হাজার অ্যারেস্ট হলো, তার মধ্যে বেশ কিছু সন্ত্রাসীও নাকি ধরা হয়েছে, তার এটার মধ্যেই এই ঘটনা ঘটলো। তো এটা থেকে আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা তো একটা বিরাট আমাদের, আমি বলবো যে একটা ঝাঁকি দিয়েছে দেশের সবাইকে, মানে ইনক্লুডিং যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারাও বুঝেছেন যে আমাদের শর্টকামিং যথেষ্ট ছিল তৈরি। আমাদের এখন যেমন বলা হচ্ছে যে আমাদের রিয়াকশনটা আরও দ্রুত হতে পারতো। অনেকে বলেছেন যে এখন মুম্বাইতে হয়েছে, কয়েকজন ছেলে সারাটা শহরকে করে রেখেছে, কিন্তু এখানে ঘটনাটা ঘটেছিল একটা জায়গায়। এবং এখানে ঠিকই যে আমরা অবশ্য জানতাম না যে যারা হোস্টেজ হয়েছে তাদের কি অবস্থা আছে, এবং হোস্টেজদের নিরাপত্তাটা ছিল প্রথম। কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা যদি এখন এই যে টিভির ইয়েগুলো আমরা
আবার রিপিট করি, দেখবো অনেক ক্ষেত্রে যেন ঠিক কে কি কাজ করবে সেটা সম্বন্ধে পিপল আর নট ভেরি শিওর, যারা দায়িত্বে ছিল। প্রথমেই তো গুলশান ব্লক করে দেওয়া হলো, যেটা টোটালি রং ছিল, কারণ যারা ইম্পর্টেন্ট, যাদেরকে ওখানে যাওয়ার কথা, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, সবাই কিন্তু আটকা পড়ে গেছে। তারপরে এই বিভিন্ন ফোর্স তাদের নেওয়া হলো, প্রত্যেকটার কিন্তু কমান্ড স্ট্রাকচার আলাদা। ওখানে পুলিশ ছিল, ওখানে র্যাব ছিল, ওখানে পরে বিজিবি গেল, তারপরে নেভাল কমান্ডো আসলো, তারপরে আর্মির কমান্ডো লাস্টে আসলো। প্রত্যেকের কিন্তু কমান্ড চেইন আলাদা। শেষ পর্যন্ত আর্মি চিফ নিজে, নেভাল চিফ নিজে সেখানে গেলেন সকালে। তো আমাদের এগুলো থেকে একটা জিনিস হলো যে ঠিক যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, নানান ধরনের যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলি সম্পর্কে সেগুলো সম্বন্ধে আমি বলবো যে হ্যাঁ, নিরাপত্তা তো আমাদের করতেই হবে, জোরদার করতেই হবে, কিন্তু সেগুলো নিয়ে ওই যে বললাম যে এমন কিছু করা উচিত না যাতে মানুষ, দেশি এবং বিদেশিদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন হয়। আমাদেরকে আমাদের স্বাভাবিক লাইফটা চলতে দিতে হবে। কোন ক্ষেত্রে আপনি মনে করেন? যেমন ধরুন আপনার এই যে গুলশানে এখন যেগুলো পয়েন্টে আপনার হিউজ লাইন, মানুষের এত কষ্ট হচ্ছে, মানুষ পারছে, বিশেষ প্রয়োজন ছাড়া যাচ্ছেই না। এর ফলে দেখেন আপনার ব্যবসা বাণিজ্যে তো ওদের অলরেডি ক্ষতি হয়ে গেছে, আরও ক্ষতি হচ্ছে। সবাই আমরা বসে থাকি, বলবো যে ওকে গুলশানে নড়াচড়া করার দরকার নেই, তাহলে তো ওই যারা এইসব ঘটনা ঘটিয়েছে তারা তো চায় আমাদের স্বাভাবিক জীবনটাকে ডিস্টার্ব করে দিতে। তারা চায় যে আমাদের কনসার্ট বন্ধ হয়ে যাক, তারা চায় আমাদের স্পোর্টস বন্ধ হয়ে যাক, তারা চাইবে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাক। আমরা নিজেরাই যদি বন্ধ করে বসে থাকি তাহলে তো তারাই জিতলো। তো আমাদেরকে কি করতে হবে? আমরা তাদেরকে মোকাবেলা করব, কিন্তু আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা আমরা চালিয়ে যাব, তাদেরকে দেখাবো যে আমরা কিন্তু দমি নেই। তো সেই জিনিসটা, এটা একটা ভেরি আমি বলবো যে ব্যালেন্স, ফাইন ব্যালেন্স বিটুইন সিকিউরিটি অ্যান্ড মাই নর্মাল ওয়ে অফ লাইফ, আমাদের স্বাভাবিক জীবনযাত্রার সাথে আমাদের সিকিউরিটি। এবং দেখুন আপনার পাশেই যে সিঙ্গাপুরের কথা দেখেন, সিঙ্গাপুর বলে যে ফাইন সিটি, মানে আপনি একটা অন্যায় করেছেন তাতেই আপনার ফাইন হয়ে যাবে, কিন্তু আপনি কোনোদিন পুলিশ দেখবেন না, দিনের পর দিন আপনি জানেন না কোথায় আছে। তারা আছে, দে আর ওয়াচিং ইউ, বাট দে আর নট ভিজিবল। আমাদের এখানে অনেক বেশি ভিজিবল, কিন্তু আমরা কনফিডেন্স পাচ্ছি না। তো এই যে এখন গুলশানে যান, আপনার আধা মাইল লম্বা আপনার ট্রাফিক জ্যাম, কি চেক করছে তারা? আমি নিজেও কয়েকবার গেছি, কি চেক করছে? অন্ধকার রাত্রে একের পর এক গাড়ি যাচ্ছে, আমার সামনে দেবার মোটরসাইকেল হেলমেট ছাড়া 3 জন চলে গেল, আমার ড্রাইভার বলছে স্যার ওই যে চলে গেল। এখন মানে আমাদেরকে ভিজিল্যান্ট হতে হবে, উইদাউট আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যত কম সম্ভব আমাদের হয়। এইগুলো একটা মানে খুব ফাইন ব্যালেন্স আমার মনে হয় করতে হবে। স্থপতি মহবসর হোসেন, আপনি কি মনে করেন যে নাগরিক জীবনে কি এই যে নানান ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থায় কি একটা স্বস্তি কি আসছে? আমি একটু অন্য জায়গায় চলে যেতে চাই। আমরা শুরুতে যদি দেখি এবং এখন পর্যন্ত সবগুলি ঘটনার সাথেই কিন্তু তথাকথিত যে ধর্মীয় বক্তব্য দিয়েই কিন্তু চালানো হচ্ছে। যে শুরুতে কি হলো, যাকে আমি মুসলমান মনে করি না তাকে আমি হত্যা করছি, অন্য ধর্মের ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট কোরআন থেকে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলেই বুঝতে পারবেন যে কোরআন এগুলির সমস্ত কিছু সমাধান দিয়ে গেছে। এটা কমপ্লিটলি, যেরকম দেয়ালে লেখা আছে পোস্টার লাগাইবেন না, এখন আপনি যদি নিয়মিত নাটক বাদ দিয়ে ওই দেয়ালের পোস্টারটা টেলিভিশনে দেখান শুরু করেন, আমি কি উত্তর পাবো? দেয়ালে পোস্টার লাগাবেন। দিস ইজ হ্যাপেনিং দ্যাট ওয়ে। আমি একটু সময় নেব, কিন্তু আমার মনে হয় এটা খুবই কাজে লাগবে, যে তথ্যগুলি মানুষের জানে না। কিন্তু ভাষা আমি একদম কোরআনের আয়াত থেকে একদম পড়ে শোনাই। সূরা বাকারা আয়াত 62, যারা বিশ্বাস করে ও যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান এবং সাবি, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। আপনি কি করছেন? মুসলমান ছাড়া তথাকথিত মুসলমান, কেন আমি তথাকথিত বলছি, বাকি সবাইকে হত্যা করে ফেলছেন। আর মুসলমানের মধ্যে মুসলমান কাফের, এক মাযহাবের মুসলমান আরেক মাযহাবের মুসলমানকে কাফের বলছে। আমরা যদি বিশ্বের চারদিকে তাকাই, মুসলমান দ্বারা সবচেয়ে বেশি মুসলমান নিহত হচ্ছে,
মসজিদ, অন্য ধর্মের লোক কিন্তু মসজিদ বোমা দিয়ে উড়াচ্ছে না। কারা উড়াচ্ছে? এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলে তাদের মসজিদ উড়াচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি কোরআনের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এখানে ইহুদি খ্রিস্টানকেও বেহেশতে নিয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন সূরা বাকারা। এরপরে আসেন, আমরা ইসলামের নামে কত কি করছি। সূরা আয়াত 42, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যারা মানুষের উপর অত্যাচার করে আর পৃথিবীতে অহেতুক বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে মর্মদন্ত শাস্তি। তাহলে কি কথাটা কি দাঁড়ালো? এটা কোরআনের আয়াত, আমার বক্তব্য না। এই কোরআনকে নিয়েই কিন্তু অন্যায় একটার পর একটা করা হচ্ছে। আয়াত 48, ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, তোমাকে তো আমি ওদের রক্ষক করে পাঠাই নাই। রসুলকে আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে ওদের রক্ষক করে পাঠাই নাই, তোমার কাজ তো কেবল প্রচার। আপনি কি জব করে প্রচার করছেন? এগুলির উত্তরগুলি আমার জানতে হবে। সূরা ফুরকান 56 আয়াতে, আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারীর রূপেই পাঠিয়েছি। সুসংবাদদাতা এবং সতর্ককারী, ধ্বংস করতে পাঠাই নাই। আল্লাহর বিরুদ্ধে যারা আছে তাকে ধ্বংস করতে পাঠাই নাই। এরকম অনেকগুলি আছে। সবশেষে যে কথাগুলি আছে সেটি আমার কাছে সবচেয়ে, রসুলকে বলছে মাদিয়াতে, প্রচার করা ছাড়া রসুলের অন্য কোনো কর্তব্য নাই। আমার কথা না, কোরআনের বক্তব্য। আর তোমরা যা প্রকাশ করো ও গোপন রাখো, আল্লাহ তো তা জানেন। প্রচার করা ছাড়া রসুলের অন্য কোনো কাজ নাই। সবশেষে যেটি, সেটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এই সূরাতে বলা হয়েছে। সূরা মায়দা আয়াত 32, কেহ কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির হত্যার বদলা ব্যতিরেকে অথবা দেশে কলহ বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ব্যতিরেকে হত্যা করলে সে যেন সমগ্র মানব মণ্ডলী হত্যা কাজ করলো। অর্থাৎ সমগ্র মানব সমাজকে সে হত্যা করলো একটা হত্যার জন্য। এবং বলছে, যে কেহ একটি জীবন কে বাঁচালে সে যেন সমগ্র মানব মণ্ডলীকে বাঁচালো। এর চেয়ে সাংঘাতিক ইউনিক বক্তব্য আপনি কোন ধর্মগ্রন্থ, কোন মানুষের বক্তব্যের মধ্যে পাবেন কিনা সন্দেহ আছে। এই কথাগুলি যেখানে লেখা আছে, সেইখানে সেই ধর্মের নামে আপনি সেই ধর্মকে ব্যবহার করছেন হত্যার কাজে। আর একটা ছোট্ট একটি বক্তব্য আমি আপনাকে দিই। আমার ইসলামে বলেছে যে আশরাফুল মখলুকাত। আমি বহু জ্ঞানী গুণী ব্যক্তিকে জিজ্ঞেস করেছি, মানুষ আশরাফুল মখলুকাত না মুসলমান আশরাফুল মখলুকাত? আমাকে এটার উত্তর আপনাদেরকে দিতে হবে। মানুষ আশরাফুল মখলুকাত। তাহলে মানুষকে অল দ্য পিপল, অল। এটাতেও যদি আপনার বিশ্বাস না হয়, ইসলামে কি বলেছে? জ্ঞানের জন্য তুমি চায়নাতে যাও। আমার প্রথম প্রশ্ন, ওই সময় চায়নাতে তাহলে সবচেয়ে বেশি মুসলমান ছিল, তাই তো? আরে আপনি মুসলমান না হলে হত্যা করবেন, তাহলে তার কাছ থেকে জ্ঞান নেবেন কেমন করে? জ্ঞান নেওয়ার আগে তো আপনার প্রথম দায়িত্ব বর্তমান বক্তব্য অনুযায়ী, বর্তমান পদ্ধতি অনুযায়ী গলা কাটো তাদেরকে। তাহলে বক্তব্য উচিত ছিল প্রয়োজন নেওয়া হত্যা করার, বিধর্মীকে হত্যা করার জন্য চায়নাতে যাও, জ্ঞানের জন্য চায়নাতে যাওয়ার কথা বলা হতো না। অর্থাৎ বিশ্বের যেখানে যত জ্ঞান আছে, মানুষ হিসাবে নিজেকে আশরাফুল মখলুকাত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সবার কাছে তোমার যেতে হবে। এরপরে আসেন স্বাভাবিক চিন্তাতেও যদি আমি বলি যে আমি ধর্ম প্রচার করলে পারে, ধর্মে অন্যকে এই সুন্দর ধর্মে নিয়ে আসতে পারলে আমি পুরস্কৃত হব। তাহলে যদি অন্য ধর্মের, আমার ধর্মের বিরোধী মানুষই যদি পৃথিবীতে না থাকে, তাহলে আমি ওই প্রাপ্তিটা কিভাবে পাবো? এই কথাগুলি আমি এই জন্য বললাম। আমি মনে করি এই ভুল সিদ্ধান্ত কে কাজে লাগাচ্ছে? এ গ্রুপ অফ পিপল। তারা প্রচন্ডভাবে আরবিক জানে, আমি এই জন্যই বললাম, কারণ আমি সেটার মানে জানি না। আর আমি এই যে তথ্যগুলি দিলাম, এগুলো আমার বাংলা করা না। জাস্টিস হাবিবুর রহমান সাহেব, জ্ঞানী ব্যক্তি,
যে বাংলায় ট্রান্সলেশন করেছেন তার বক্তব্য। এখন আমি বলছি যে এই যে মানুষগুলিকে যদি আমরা এই সঠিক তথ্য দিতে চাই, এই যুদ্ধ যদি আপনাকে করতে হয়, তাহলে যেহেতু এইটার বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, যে দেশের আইনের বিরুদ্ধে যুদ্ধ করবেন সেই দেশের আইন কিন্তু আপনাকে জানতে হবে। যুদ্ধ করতে হলে আমি মনে করি আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক কোরআনের ব্যাখ্যা এবং মানে জানানোর ব্যবস্থা করতে হবে, এবং এটা সম্ভব। বাড়ির পাশে পশ্চিমবঙ্গে আমরা মাদ্রাসা মানে জানি মাথায় টুপি এবং আরবি পড়া না বুঝে, কিন্তু পশ্চিমবঙ্গে যান প্রায় প্রতিটি মাদ্রাসাতে অসংখ্য হিন্দু ছেলে মেয়ে পড়াশোনা করছে, হিন্দু টিচার। তাহলে কি পড়ছে তারা পড়ছে সেই জিনিসই জ্ঞানের জন্য। এই কাজে যদি আমরা না যেতে পারি তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদেরকে বেরিয়ে আসতে হলে কোরআনকে যারা ব্যবহার করছে নিজের স্বার্থে, সেই কোরআন দিয়ে তাকে আটকাতে হবে, এবং সে আটকানো চাইলে আমরা করতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সেই শক্তি আছে, এবং সবচেয়ে বড় ঐশ্বর্য হচ্ছে বাংলাদেশের পৃথিবীর একটি রাষ্ট্র খুঁজে আমি বের করতে পারি নাই একটি ভাষা একটি কালচার। বাংলাদেশ ইজ অনলি দ্য কান্ট্রি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি আপনার আত্মীয়কে খুঁজে পাবেন। আরেকটা কথা বলে আমার এই সময়ের কথাটি শেষ করব। পৃথিবীতে আজ পর্যন্ত ধর্ম দিয়ে সমগ্র জাতিকে একতাবদ্ধ করা যায় নাই। কালচার এবং ভাষা ইজ অনলি দ্য থিং মানুষকে একতাবদ্ধ করে। আপনি আজকে বিলাতে যান বা জার্মানিতে যান, আপনি যে কি মুসলমান খোঁজেন না বাংলা ভাষায় কথা বলে, সে পশ্চিমবঙ্গেরই হোক আর এখানেই হোক, 20 মাইল দূরে বাংলা ভাষায় কথা বলে, রবীন্দ্রসঙ্গীত শুনে, ইউ রাশ টু দেম, আফটার দ্যাট ইউ গো ফর ইউর রিলিজিয়ান। দিস ইজ ইট। আর যদি ধর্ম মানুষকে একতাবদ্ধ করতো তাহলে মিডল ইস্টের মতন শান্তিপূর্ণ জায়গা পৃথিবীর আর কোনো জায়গায় থাকার কথা না। ধর্ম কোনোদিন মানুষকে একতাবদ্ধ করে নাই, এবং যে কারণে কোরআনের পাতায় পাতায় সব সময় রসুল পাঠানোর কথা বলা হয়েছে, গোত্রের জন্য পাঠানো হয়েছে। আমি বিভিন্ন গোত্র করেছি, গোত্র মানেই কিন্তু তার মাধ্যমে কালচার। এই কালচারকে কোরআন স্বীকৃতি দিয়েছে এবং বলছে যে এই কালচার ইন্টারচেঞ্জ করে একজন আরেকজনকে জানবে, কোরআনে বলছে। এই তথ্যগুলি তো আমাদেরকে, আমার সন্তানকে জানাতে হবে। যাদেরকে জানানো হচ্ছে ওই যে দেয়ালে পোস্টার লাগাবেন না, নাটক বাদ দিয়ে তাকে আপনি বলছেন পোস্টার লাগাও, কারণ অমুক জ্ঞানী ব্যক্তি বলেছেন দেয়ালে পোস্টার লাগাও। আমরা এই জায়গা থেকে আমাদেরকে বের করে আনার পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে। আপনার কাছে যে প্রশ্ন ছিল আপনি তার বাইরে অবশ্য একটা কিছু মৌলিক বিষয় উপস্থাপন করেছেন, আশা করি যে দর্শকদের অনেক কাজে লাগবে। আমি একটু জুনায়েদ সাকির কাছে যাই ওই প্রশ্নটা নিয়ে, যেই প্রশ্নটা আমাদেরকে এখন এই মুহূর্তে আমাদেরকে আসলে নাগরিক জীবন সারা দেশের মানুষকেই তোলপাড় খাচ্ছে, যে যেই ঘটনার প্রবাহের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে এখনকার যে অবস্থায় তাতে কি দেশের মানুষ আশান্বিত হচ্ছে, আশাবাদী হচ্ছে যে এই ধরনের হামলা আমরা মোকাবেলা করতে পারবো, অথবা আমরা আশ্বস্ত হচ্ছি যে আর এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটবে না? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়ে কমরেড এলাহী যে মানে বক্তব্য দিয়েছেন, আমি ওনার সাথে প্রায় পুরোটাই একমত। ফলে খুব বেশি আমি পুনরাবৃত্তি করব না। মানে এমনভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা দেখা দরকার যাতে আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত না হয়, কারণ ওইটাই কিন্তু মানে এই উগ্রবাদীদের সাফল্যের জায়গা, যে তারা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারলো। তো এইটা আইন শৃঙ্খলা বাহিনীকে মানুষের নিরাপত্তা দিতে হবে, একই সাথে স্বাভাবিক জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে এবং মানুষ সেখানে স্বস্তি বোধ করে এবং আরো বেশি করে সেই জায়গাগুলোতে অংশ নেয়, সেটাই দেখা দরকার। এখন যে ধরনের অনেকগুলো মানে নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়, প্রায়ই আমরা দেখি যে তাতে আমাদের দেখা যায় যে স্বাভাবিক জীবনযাত্রা বরং সংকুচিত হয়ে যাচ্ছে, কিংবা অধিকারগুলো অনেক ক্ষেত্রে সংকুচিত হচ্ছে। তো পয়লা বৈশাখে যখন বোমা মানে হামলা করা হলো, তারপরে তো আসলে পয়লা বৈশাখ যাওয়া বন্ধ করাটা আমাদের কোনো কাজ হতে পারে না, বরং আরো বেশি করে সেখানে যাওয়ার বিষয়টাই হতে পারে। তো নিরাপত্তার দাবি যখন করা হলো তখন 5টা পর্যন্ত এটা করা হলো। আমরা তখন সেটা সমালোচনা করেছি যে এটা নিরাপত্তার ইয়েটাতে আমার অধিকারকে কিংবা আমার অনুষ্ঠানকে মানে ছোট করে নিয়ে এসে আমরা, তাহলে তো যে যারা যে উদ্দেশ্যে করতে যাচ্ছে সেই উদ্দেশ্যটাই সফল হচ্ছে। এখন
এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, মানে এটা তো এই ধরনের উগ্রবাদ তো একটা বৈশ্বিক ঘটনা, এবং বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের হামলাগুলো যখন হয়েছে তখন তার পরপর নিরাপত্তা ব্যবস্থার নানান রকম উদ্যোগের মধ্য দিয়ে অনেকগুলো সিভিল রাইটস কিংবা যেগুলো সাধারণভাবে অধিকার হিসেবে সেই অধিকারগুলো খর্ব হওয়া শুরু হয়েছে, কিংবা অনেক বেশি সার্ভেলেন্স, মানে কি বলে যে নানান রকম নজরদারি, সেই নজরদারিটা বৃদ্ধি পেয়েছে। এবং এটা সব ক্ষেত্রে যে ইতিবাচক হয়েছে তা না, কেননা এই ধরনের নজরদারিও আবার পাল্টা তৈরি করে, মানে আবারও যে বিষয়গুলোকে ব্যবহার করে জঙ্গিবাদীরা, যে বিষয়গুলোকে ব্যবহার করে একজনকে এইভাবে মোটিভেট করে যে মানুষ খুন করে ফেলতে হবে, সেই জায়গাগুলোকে আবার মানে প্রসারিত করে। ফলে এর একটা উল্টো প্রতিক্রিয়া আছে, সেই দিকগুলো বিবেচনা না নিলে সম্ভবত এই ক্ষেত্রে মানে সাফল্য লাভ করা যাবে না। সেক্ষেত্রে বাংলাদেশেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়গুলো যথেষ্ট মানে গুরুত্বের সাথে মানে নজর দেওয়া দরকার, এবং সেটা দেওয়া হচ্ছে কিনা সে নিয়ে আসলে জনগণের প্রশ্ন আছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে আস্থায় নিয়ে কাজটা করা দরকার। মানে নিরাপত্তার বিষয়টা কেবল আইন শৃঙ্খলা বাহিনীর, মানে এটা তো প্রায়ই আমরা যখন আলোচনা করেছিলাম আমাদের বলেছিল 16 কোটি মানুষ, তো 16 কোটি মানুষের জন্য তো 16 কোটি পুলিশ তৈরি করা সম্ভব না, কাজেই আমরা তো ঘরে ঘরে নিরাপত্তা দিতে পারবো না, কিংবা প্রত্যেক মানুষের জন্য একজন করে নিরাপত্তা দিতে পারবো না। এই আপনার এখানেই বসে আমরা আলোচনা করেছিলাম যখন টার্গেট কিলিং হচ্ছিল, আমরা তখন এই জিনিসটা বলেছিলাম যে এটা তো 16 কোটি মানুষের জন্য 16 কোটি পুলিশ, এটা তো কোনো ব্যবস্থা হতে পারে না। তার মানে নিরাপত্তার ব্যাপারটার সাথে জনগণের সম্পৃক্ততা ব্যাপারটা আছে, এবং সেটার সাথে আইনের শাসনের একটা সম্পর্ক আছে। আইন যখন কার্যকর থাকে এবং আইন অনুযায়ী দেশ চলবে, এবং কেউ অপরাধ করলে তাকে অবশ্যই সেই আইনের আওতায় এসে তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, তখন অপরাধ করা কিন্তু সাধারণভাবে মানে কমে আসবে, এবং মানুষ সেই অপরাধ দেখলেই সেই জায়গাটাতে একটা নিজেদের প্রতিরোধের জায়গা তৈরি করবে। ফলে জনগণের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একটা আস্থার সম্পর্ক থাকা দরকার, যেটা এখন বেশ ঘাটতি দেখা যাচ্ছে আর কি। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের যে ধারাবাহিকতা, স্বচ্ছতা, এগুলো থাকা দরকার। আমরা প্রায়ই দেখি আইন শৃঙ্খলা বাহিনীর কথাবার্তার মধ্যেও কোনো ধারাবাহিকতা নেই, এবং তারা যেভাবে বিষয়গুলোর মানুষের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা দরকার, কি ঘটছে, তদন্তগুলো কি হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে যে নানান রকম বিভ্রান্তি, এবং আপনি সামাজিক মাধ্যমে নিশ্চয়ই আপনিও জানেন, এবং তার ফলে দেখবেন যে প্রতিটি ঘটনার পরই এখন যেটা হচ্ছে যে একটা অনাস্থা, অবিশ্বাস, আইন শৃঙ্খলা বাহিনী কিছু বললেই আর সেটাকে বিশ্বাস করা হচ্ছে না, নানানভাবে ক্রিটিক্যালি দেখার একটা প্রবণতা তৈরি হচ্ছে, এবং সেটা ন্যায্য কারণেই তৈরি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে, যে অর্থাৎ ধারাবাহিকতা এবং স্বচ্ছতার যে ঘাটতি তৈরি হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার মধ্যে রাজনৈতিক প্রভাব কাজ করছে বলে যে মনে হচ্ছে, সেই জায়গাগুলো মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গা তৈরি করছে। এগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু আবার এই পুরো বিষয়টা মানে যেভাবে আমরা মোকাবেলা করতে চাইছি, নিরাপত্তা দিতে চাইছি, সেটা হবে না। তারপর ধরুন কতগুলো উদ্যোগ আমার মনে হয়, যেমন গুলশানে ধরুন এখন ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলোকে অবৈধ হিসেবে বলা হচ্ছে, বিশেষত রেস্টুরেন্ট এবং আরো অন্যান্য কিছু নিশ্চয়ই অফিস আদালত। তো সেটা আমার মনে হয় যে সরকারের দিক থেকে এটা আবারও একটু রিথিঙ্ক করা দরকার, যে অবৈধ হলে কেবলমাত্র কি এই 1 জুলাইয়ের পরে অবৈধ হয়ে গেল, মানে তাহলে এতদিন সরকার কি করেছিল, সেটা একটা বড় প্রশ্ন। ঠিক আছে, বৈধতা অবৈধতার প্রশ্নটা সরকারকে মীমাংসা করতে হবে, কিন্তু শুধু নিরাপত্তার জায়গা থেকে যদি দেখা হয়, তাহলে এটা কি আবার তাদের দিক থেকে একই রকম সাফল্য হয়ে গেল না, যে ঠিক আছে তাহলে তারা স্বাভাবিক ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে পারছে, অন্তত গুলশান থেকে সমস্ত মানে রেস্টুরেন্ট উঠিয়ে দিতে পারা গেল। তো আমার মনে হয় যে এই যে মানে এই স্বাভাবিক অবস্থাটা যাতে ব্যাহত না হয়, আমার মনে হয় সরকারের পুনর্বিবেচনা করা দরকার। জায়গায় কোনো রেস্টুরেন্ট থাকবে না, বিশেষ করে বিদেশিদের তাহলে কি তারা গুলশান থেকে অফিস আদালত মানে মতিঝিলে যাবে? আমার বক্তব্য হচ্ছে, আমি নিরাপত্তা বাহিনী যে সমস্ত উদ্যোগ গ্রহণ করছে, নিশ্চয়ই তারা এই বিষয়ে ভাবছেন। মানে আমি নিজে নিশ্চয়ই নিরাপত্তা বাহিনীকে এখন পরামর্শ দেওয়ার কিংবা তাদের বিবেচনাগুলো আমি সব জানি না। আমাদের সাথে তো মানে মানুষের সামনে তো প্লেস করা দরকার যে এই এলাকার রেস্টুরেন্টগুলোর জন্য নির্ধারিত জায়গায় এখানে সেইগুলো আমি যে কনসার্নটা প্রকাশ করছি, যেহেতু নিরাপত্তা বাহিনীর বিবেচনাবোধটা আমরা জানি না, ফলে আমি হয়তো সবটা বুঝছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একদিক থেকে এটা এইরকম ভাবে কেউ রিড করতে পারে যে তাহলে তো ওরাই সাফল্য লাভ করলো, আমাদের ডিসরাপশন কিংবা এক ধরনের যে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে সক্ষম হলো। দুই হচ্ছে যে হঠাৎ করে এতগুলো মানুষের কর্মসংস্থান নিশ্চয়ই সেখানে আছে, ফলে সেগুলো নিশ্চয়ই সরকারের বিবেচনা করা দরকার। আর যেটা আমি আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা স্থপতি মহাশয় ভাই একটু আগে মানে বললেন, এই ধরনের উগ্রবাদ কেন তৈরি হচ্ছে,
কিভাবে এই তরুণদেরকে এভাবে মোটিভেট করা সম্ভব হচ্ছে সেটার অনেকগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কারণ আছে। এবং সেই কারণগুলো না, আমি বলছি সেই কারণগুলোর নিশ্চয়ই আমাদের আলোচনা করা দরকার। তার মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, যেটা উনি বলছেন, সেটা হচ্ছে যে একটা বিশেষ ধর্মমতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি এই যে মানে ধর্মেরও যে ইন্টারপ্রিটেশন সেটা ঠিকঠাক মতো হাজির হওয়া যেমন দরকার, সে কারণে উনি যেটা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। এক, দুই হচ্ছে যে ধর্মের ইন্টারপ্রিটেশন কিন্তু বিভিন্ন মাযহাব বলেন, বিভিন্ন গোষ্ঠী বলেন, এমনকি ব্যক্তিভেদেও পার্থক্য হচ্ছে। এই পার্থক্যটা যে বাস্তব এবং সেটা নবীর যুগ থেকে কিংবা তারও পূর্ববর্তী একেশ্বরবাদী ধর্ম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং বিভিন্ন ধর্মের মধ্যে এটা সব জায়গায় আছে। এখন বিভিন্ন ধর্মমতের মধ্যে যদি এইভাবে কোনো মানে শান্তিপূর্ণ সহাবস্থান না থাকে তার ব্যাখ্যার ক্ষেত্রে, এবং সেইখানে আসলে একটা গণতান্ত্রিক চেতনা যদি না থাকে, যেটা এমনকি ইসলামের কাঠামোর মধ্যে ছিল যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এই যে একটা গণতান্ত্রিক চেতনা, সেটাই কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি। সেটা যদি না থাকে তাহলে তো মুসলমান মারামারি করতে করতে সারা দুনিয়ার মুসলমানদের প্রথমত শেষ হয়ে যাওয়ার জায়গা। এই জায়গাটা অনেক বেশি মানে গুরুত্বের সাথেও সামনে আসা দরকার। জি, আসছি। আমরা একটু আপনার কাছে আসার আগে আমরা একটা জিনিস দেখে নিতে চাই এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনার বক্তব্য আমরা একটু শুনবো। সেটি হচ্ছে যে আজকের একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্স করেছেন এবং তারা বক্তব্য দিয়েছেন এবং সেখানেও সন্ত্রাসবাদের প্রসঙ্গটা এসছে এবং বলেছে যে সন্ত্রাসবাদ দমনে ভারত বাংলাদেশের পাশে থাকবে। খুব দৃঢ়তার সঙ্গে এই কথা বলেছেন নরেন্দ্র মোদী। আমরা একটু বক্তব্যটা একটু জেনে আসি। मैं प्रधानमंत्री शेख हसीना को यह भी आश्वासन देना चाहता हूं कि आतंकवाद से आपकी जो ये लड़ाई है, भारत आपकी हर संभव सहायता के लिए सदा सर्वदा तैयार है। জনগণের শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি। কাজে জনগণ যখন জেগে উঠেছে এবং জনগণ যখন ঐক্যবদ্ধ সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, তখন নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস যে এই ধরনের অশুভ শক্তির হাত থেকে দেশ ও জাতিকে আমরা সকলে মিলে রক্ষা করতে পারবো। একটু আন্তর্জাতিকভাবে এই করতে চাই যে বাংলাদেশের এই ঘটনার পর প্রতিবেশী দেশের এই সমর্থন তো অবশ্যই একটা বড় একটা সাপোর্ট এবং একটা মনোবল জোগানোর ক্ষেত্রে আসলে এই পরিস্থিতিটা আন্তর্জাতিকভাবে কিভাবে দেখছে বাংলাদেশের এই অবস্থানটা, আপনার একটু বিশ্লেষণ। ধন্যবাদ। আসলে এই যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই ঘটেনি, এর সাথে এর কাছাকাছি কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেল সমগ্র বিশ্বে। তো সেখানে স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি সবারই, বিশ্বের সব দেশগুলোই সহানুভূতি জানিয়েছে এবং সমর্থন জানিয়েছে যে এটাকে লড়াই করার জন্য যে শক্তি দরকার সেখানে বিশেষ করে ভারত তো অবশ্যই প্রতিবেশী দেশ হিসাবে, এবং যুক্তরাষ্ট্রের সম্প্রতি নিশা দেশাই এসেছিলেন, ওনারা দিয়ে গেছেন, আশ্বস্ত করে গেছেন যে তারাও সব রকমের সহায়তা দিবেন। এই আন্তর্জাতিক পর্যায়ে এখন সবাই কিন্তু একই জায়গায়, সব দেশগুলোই কিন্তু এই মুসলমান ইসলামের দ্বারা বা ইসলামের নামে যত কিছু ঘটনা ঘটছে সবাই কিন্তু তার ভিকটিম হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা যেখানেই বলেন না কেন প্রথম প্রশ্ন ওঠে যেটা কি আইএস করিয়েছে কিনা। এই সম্প্রতি ফ্রান্সে যেটা হয়েছে বা ইউএসএতে যে কয়েকটা ঘটনা ঘটলো পরপর, প্রত্যেকটা প্রথম দেখা হয়েছে এটা কি, এই ঘটনাটা কি আইএস ঘটিয়েছে কিনা, এই ঘটনাটা কি সাথে ইসলামের কি সম্পৃক্ততা আছে। সুতরাং সবাই শঙ্কিত এবং ইসলামের একটা মানে ধর্মের যে সুনাম সেটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়, ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা প্রয়াস। এটা কোনো অবস্থাতেই কোনো ধর্মের পদ্ধতি হতে পারে না। সুতরাং সেখানে সবারই রিয়াকশন এক হবে যে তারা সবাই একত্রিত হয়ে, আমরা এখন দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলছি, কিন্তু আসলে তো এটাতে পৃথিবীর সবাই ঐক্যবদ্ধ হিসাবে কাজ করতে চাইছে এবং করবে, যতটুকু সম্ভব সবাই করতে চাইবে, করবে। কেউ চায় না যে এই ধরনের টেরোরিজম তার দেশে হোক, কেউ চায় না যে এই ধরনের টেরোরিজমটা তার দেশে এফেক্টেড হোক, কারণ কোনো দেশই চায় না তার নাগরিক, যেটা মোবাশ্বের সাহেব বলছিলেন যে বিভিন্ন লোকের কালচারাল ছাড়া দুনিয়াতে তো মনোটনই চলে আসবে।
একই ধর্ম যদি হতো, একই কালচার যদি, মনে করেন একটা বিশ্ব যেখানে একই ধর্ম, একই কালচার, একই ল্যাঙ্গুয়েজ, সেখানে কোনো ভ্যারাইটি থাকতো না। তো আল্লাহ যেটা বলেছেন, উনি কোরআন শরীফের কথা বলেছেন, কোরআন শরীফে সূরা রুমে, কথা বলেছেন, সূরা রুমে আল্লাহ বলেছেন, গোত্রের কথা বলেছেন যে আমি বিভিন্ন ধরনের মানুষ বানিয়েছি, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার এবং বিভিন্ন ভাবে বানিয়েছি, তোমরা তোমাদেরকে চিনতে পারো এবং তোমাদের সাথে সম্পর্ক দু রকমের করেছি, একটা হলো ব্লাড, রক্তের সম্পর্ক, আর একটি হচ্ছে বৈবাহিক সম্পর্ক। এবং বৈবাহিক সম্পর্কে বলা হয়েছে যে যা বইয়ে যে বিশ্বাস করে, আল্লাহর দেয়া যে বইয়ে বিশ্বাস করে, তার মধ্যে বৈবাহিক সম্পর্ক সিদ্ধ। তার মানে আপনি খ্রিস্টানকে বিয়ে করতে পারছেন, জুইশকে বিয়ে করতে পারছেন, তাহলে সেখানে ইসলামের জায়গাটা কোথায়? ইসলাম একটা সহনীয় ধর্ম। সেই জায়গায় এইসব দেশে এই ইসলামে কোরআন শরীফ পড়তে পারো না, বা নামাজ পড়তে পারো না, বা হিজাব পড়ো না, এই এর উপরে ভিত্তি করে সন্ত্রাসবাদী যখন হবে, মানে ভারত বিশেষ করে এই ঘটনা, মানে বাংলাদেশের এই ঘটনাগুলিতে কি সবচেয়ে বেশি উদ্বিগ্ন? সবচেয়ে বেশি উদ্বিগ্ন বলা মুশকিল, কারণ সবাই উদ্বিগ্ন, কেউ কোন দেশ উদ্বিগ্ন না। একে তো হলো যে তাদের ভারতের, অবশ্যই ভারতের একজন নাগরিক মারা গেছেন, যুক্তরাষ্ট্র বলছে তাদের একজন নাগরিক, যদিও বাংলাদেশি অরিজিন, কিন্তু আর 3টা মুসলমানই তো যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছিল, সুতরাং তাদের একটা সফট কর্নার তো সেখানে আছে, প্লাস এখানে তারা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো। সুতরাং ভারত শুধুমাত্র বাংলাদেশে হয়েছে বলে যে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা না, কারণ ভারতের তো আরো সীমানায় আরো গন্ডগোল আছে, আর অনেক ধরনের গন্ডগোল আছে। এবং ধর্ম নিয়ে গন্ডগোল, যেখানে ভারতের নেপালের সাথে কিরকম সম্পর্ক, সেখানে তো তারা একই ধর্মের, কিন্তু তাই সেখানে তো বিশাল একটা সম্পর্কের ঝামেলা আছে। সুতরাং এইটা সব দেশই, ভারত বলে না, সব দেশই উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন, কারণ এটা যেটা দেখা যাচ্ছে যে পুরো বিশ্বে একটা বিশাল একটা গন্ডগোল লেগে আছে, এবং এটা পুরো বিশ্বকে গ্রাস করে কি নিবে কিনা, সেটাই হলো আমাদের ভয়ের জায়গাটা। সেখানেই জি, আমরা একটু শিক্ষার্থীদের কাছে যাই। সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের, তাদের কাছ থেকে একটু প্রশ্ন আহ্বান করছি। ইশফাক ইলাহি চৌধুরী স্যারের কাছে আমার প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, স্যার, যে গুলশান হামলার পরে আমরা দেখেছি যে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গি আস্তানার খবর আমরা পেয়েছি, বিভিন্ন রকম নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসলে ব্যাপারটা এখন এরকম দাঁড়িয়েছে যে সারা গায়ে ব্যথা, আমি কোথায় ওষুধ লাগাবো? আমার প্রশ্নটা হচ্ছে, স্যার, আজকে কি এই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, কিংবা এমন একটি জায়গায় আমরা আসতে পেরেছি কিনা যে আজকে আমরা কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা আমাদের পরিবর্তন করা উচিত কিনা? আমাদের যে অর্থ সংস্থান যে উৎসগুলো, ইসলামী ব্যাংক কিংবা ইবনে সিনা, মান্নারত ইউনিভার্সিটি, এই জিনিসগুলো বন্ধ করার সময় হয়েছে কিনা, কিংবা সামগ্রিকভাবে ওদের যে মূল উৎস বা গোড়া বা অর্থ সংস্থানের যে ব্যবস্থাটুকু, সেটি বন্ধ করার প্রয়োজন সময় হয়েছে কিনা? সেইগুলো যদি আমরা না বন্ধ করতে পারি, আসলে এইভাবে আদৌ কতটুকু সম্ভব এদেশের জঙ্গি তৎপরতাকে বন্ধ করা? ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে এই প্রশ্নটার জন্য। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় এটা এমন একটা প্রশ্ন যেখানে আপনারাও ইনপুট দিতে পারেন। তো প্রথম কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আমরা দীর্ঘদিনের দাবি। তবে আমি কওমি মাদ্রাসা ইন এ সেন্স দ্যাট তাদেরকে টার্গেট করব না, কিন্তু আমি বলবো যে বাংলাদেশ একটা পৃথিবীর একটা ইউনিক দেশ, যেখানে এমনি শিক্ষিতের সংখ্যা কম, কিন্তু এখানে 4টা-5টা মেইন ব্রাঞ্চ আছে, এবং ওগুলোর যদি আরো ব্রাঞ্চ করা যায়, মানুষ বলে 10টা-12টা পর্যন্ত আপনার এডুকেশন স্ট্রিম আছে। এটা পৃথিবীর কোনো দেশে এই ধরনের নাই, এবং বিশেষ করে প্রাথমিক থেকে নিয়ে মাধ্যমিক স্তর পর্যন্ত সেটা, ইভেন আমি ইউরোপ আমেরিকার কথা বাদ দিলাম, আপনার তুরস্ক, আপনার ইজিপ্ট, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, প্রত্যেক জায়গায় কেউ কেউ 10 বছর, কেউ কেউ 12 বছর। এই যে ইরান, ইসলামিক রিপাবলিক ইরান, আপনার 12 বছর পর্যন্ত একটা ইউনিফর্ম এডুকেশন, এক সিলেবাসে সবাই পড়বে। তারপরে সে ডিসাইড করবে যে সে আর্কিটেক্ট হবে, না সে ইঞ্জিনিয়ার হবে, না সে ডাক্তার হবে, না ডিপ্লোম্যাট হবে, না অ্যাডমিনিস্ট্রেটর হবে, না সে মসজিদের ইমাম হবে, প্রত্যেকের। কিন্তু আমাদের এখানে এমন একটা সিস্টেম আছে যেখানে একজন ঢুকলে, বিশেষ করে তুমি কওমি মাদ্রাসার কথা বলেছো, যে সেখানে একটা 3 থেকে 4 বছর বয়সে একটা বাচ্চা যায়, সে কিন্তু তার নিজের চয়েস জানে, সে পৃথিবী সম্বন্ধে কিছু জানে না, হয় তার বাবা সেখানে ভর্তি করে, অথবা তার কোনো অভিভাবক নাই, সে নিজেই পিক আপ হয়। এবং তারপরে যখন সে আমার স্কুলে ভর্তি হতে যদি সে আসে পরে, কিন্তু আমি তাকে নিব না, কারণ তার বয়স বেড়ে গেছে, কিন্তু সে অনেক আমার স্ট্যান্ডার্ডে ঢুকবে না।
তো তার জন্য এই স্ট্রিম ছাড়া খুবই অসুবিধা। একইভাবে আমরা অন দ্য এক্সট্রিম সাইডে আবার দেখছি কিছু কিছু ইংরেজি মিডিয়াম, সব নয়, কিছু কিছু ইংরেজি মিডিয়াম হয়েছে যেখানে আবার বাংলাদেশের সাথে তাদের সম্পৃক্ততা অনেক কম। কিন্তু এখানে আমাদের একটা বিরাট দরকার। বারবার শিক্ষা কমিশন হয়েছে, তারা নানান কথা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা খুব স্লো হয়েছে এবং বেসিক্যালি দুই দিক থেকে আসছে। একটা হচ্ছে অনেক অতি উচ্চবিত্তের ইংরেজি মিডিয়াম, তারাও চেঞ্জ করতে চায় না, এবং এই যে মাদ্রাসার যে কোটারি আছে তারাও চেঞ্জ করতে পারে না। মাদ্রাসার ব্যাপারে একটা বিরাট স্টাডি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মাদ্রাসার যারা সব থেকে বড় প্রবক্তা তাদের বাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়ে না, এমনকি প্রিন্সিপাল টিচার তাদের ছেলেপেলেরাও ওখানে পড়ে না। আচ্ছা, আবার দেখা গেছে মাদ্রাসা ছাত্রদের উপর একটা বিরাট সার্ভে করা হয়েছিল যে তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি কি মেইন স্ট্রিমে যাবা? তারা সবাই এক বিরাট অংশ বলেছে হ্যাঁ সুযোগ পেলে আমরা যাবো, কিন্তু দুঃখজনকভাবে তারা আসলেও আমি তাকে নিব না, কারণ আমাদের সিটস পড়ে না। শিক্ষার একটা বিরাট ব্যাপার। আর তুমি যে অর্থায়নের কথা বলেছো, এটা নিয়েও বাংলাদেশে অনেক স্টাডি হয়েছে, এবং এই অর্থের যোগান, অর্থের সাথে অস্ত্র এবং ড্রাগস, এই যে এইবার যেগুলো কেস আসছে দেখো যে অত্যন্ত কেউ ড্রাগ এডিক্ট ছিল, ড্রাগ এডিক্ট থেকে হঠাৎ করে সরে গিয়ে সে সন্ত্রাসী চলে গেছে। মানে ড্রাগস এবং অস্ত্র এর সাথে চোরাচালান থেকে নিয়ে এর ব্যবহার একদম মানে, এবং এর সাথে রেডিকালাইজেশনের একটা সম্পর্ক আছে, এবং এটা নিয়ে অনেক কাজ করতে হবে, এবং অতি দ্রুত কাজ না করলে এই সমস্যা বাড়বে। আমরা এতদিন এগুলোকে নেগলেক্ট করেছি কারণ আমরা ধরে নিয়েছি যেগুলো সমাজের মানে বিত্তহীন মাদ্রাসা বা ইয়ের ব্যাপার, কিন্তু এখন যেহেতু ইট হ্যাজ হিট মি অন মাই অ্যাবসলিউটলি, আমাকে নিজে হিট করেছে, আমার আত্মীয়, আমার সন্তান, আমার পাড়া প্রতিবেশী উচ্চবিত্ত থেকে আমাকে এই জন্য কিন্তু আমাদের এইবার যেন মনে হচ্ছে অ্যাওয়ারনেস বেশি, এবং তারাও চেয়েছে দ্য হিট। অনেকদিন ধরে কিন্তু গ্রামে এইসব পুরোহিতদেরকে আক্রমণ করছিল, হত্যা করছিল, কিন্তু ইট ওয়াজ নট গিভিং দ্য এফেক্ট। মনে হচ্ছিল এগুলো তো ডিসপোজেবল ম্যাটেরিয়াল, এখন সেই জন্য তারা হিট করেছে এখানে, রাইট হিয়ার। তো আমি মনে হয় তোমার পয়েন্টগুলো খুবই ঠিক আছে, এবং এই নিয়ে অনেক কাজ করা আছে। আরো যদি কেউ কিছু বলতে চান। আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই, আমাদের বেশি দূর যেতে হবে না। ইন্দোনেশিয়া একদম আমাদের জন্য একেবারে মানে ভালো করে দেখা উচিত। ওখানে মাদ্রাসা এডুকেশন ইজ আ পার্ট অফ দ্য মেইন স্ট্রিম এডুকেশন। এবং আমি যখন ইন্দোনেশিয়া ছিলাম তখন কনস্টিটিউশনাল কোর্টের চিফ জাস্টিস ছিলেন মাদ্রাসা এডুকেটেড। মাদ্রাসা থেকে পাশ করে উনি হায়ার এডুকেশনে গেছেন এবং ল পড়েছেন, তারপরে উনি চিফ জাস্টিস হয়েছেন। তো সেইখানে ওরা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না? লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে যদি মাদ্রাসাকে তারা স্ট্রিমলাইন করে আনতে পারে, একই স্ট্রিমের একই এডুকেশন সিস্টেম যদি সব জায়গায় চালু করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের আপনি যেটা বললেন একটু আগে, এই সিস্টেমটাকে আমাদের একত্রিত করতে হবে। ইংলিশ মিডিয়াম এডুকেশন শুধু মিডিয়ামের ব্যাপার, মাধ্যম, কোন মাধ্যমে পড়া হবে। কেউ হয়তো ইংরেজি ভালো বোঝে আর ইংরেজিতে পড়লো, কিন্তু বিষয়বস্তুটা একই হতে হবে। সমস্ত স্কুলে সমস্ত ইয়েতে একই বিষয়বস্তু হতে হবে, এবং 1 থেকে 12 ক্লাস পর্যন্ত তাকে ওই ফ্রিডমটা দিতে হবে ইন্টিগ্রেটেড এডুকেশন দিয়ে, যে সে কোন স্ট্রিমে যাবে সেই স্ট্রিমটা সে 12 ক্লাস পার হওয়ার পরে। এই মৌলিক জায়গাগুলোতে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। আমরা এই যে শুধু কারণ শিক্ষা কমিশন ওইভাবে কাজ করছে না, আলাপ আলোচনা করেই যাচ্ছে। আরেকটা ছোট বিষয় এখানে আমি বলি, ছোট না বড় বিষয় একটু বলি। এটা বোধহয় আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং মানে যত ভালো জিনিসই আপনি করেন, আমি প্রায় একটি কথা বলি যে আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স can come up with excellent design, excellent proposal, but implementation fully lies with the political decision. Political decisionটা আমাদের পলিটিক্যাল নেতারা প্রায়ই বলে থাকেন ডোন্ট ডিস্টার্ব দেম। আমি যদি সশস্ত্র বাহিনী নিয়ে কিছু বলতে চাই তাহলে বলা হবে ডোন্ট ডিস্টার্ব। ওই যে পাকিস্তানি আমলের জামাত নিয়ে কিছু বলতে চাই, না ওনার সাথে আমার এখন রাজনৈতিক সম্পর্ক ভালো আছে, ডোন্ট ডিস্টার্ব দেম। এই যে কাউমি মাদ্রাসা নিয়ে যদি আমরা উন্মুক্ত, ওনাদেরকে নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করতে পারি না, এখন বেশি কথা বলা যাবে না। সো রাজনীতির সাথে এগুলি ওতপ্রোতভাবে জড়িত। ওনার রাজনীতিবিদরা যে জানেন না তা কিন্তু না, তারা সবচেয়ে বেশি জানেন। সেই কারণেই ওনারা এই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করলে পারে সেটা সামাল দিতে পারার ক্ষমতা ওনাদের আছে কিনা সেটা নিয়ে নিজেদের ভিতরে তাদের সন্দেহ আছে। যদি রাজনৈতিক সন্দেহটি তাদের না থাকতো তারা বোল্ডলি এটা নিয়ে ফেস করতেন। উনি যে কথাটা বলেন, ইন্দোনেশিয়া পারলে আমি কেন পারবো না? আমার তো পারার সম্ভাবনা অনেক বেশি। ইন্দোনেশিয়াতে অনেক গ্রুপ, অনেক ল্যাঙ্গুয়েজ
আর আমার এখানে একটি ভাষা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আর যেখানে আমি যাই বাজারে কিছুক্ষণ ঘুরলে পারি, টেকনাফে যেয়ে দেখি আমার আত্মীয়, ওই পঞ্চগড়েও যে দেখি বাজারে আমার আত্মীয় বের হয়। পৃথিবীর কোথাও এই চরিত্র আপনি পাবেন না। তাহলে আমার এই দেশকে বিশ্বের সেরা দেশ বানানো সবচেয়ে সহজ, খালি রাজনীতিক চিন্তা চেতনাটা আমার দরকার। এই কাজটি যদি আমরা করতে পারতাম তাহলে এই প্রশ্নগুলির উত্তর কালকে থেকেই সমাধান করা যায়। আরেকটি বিষয় এখানে দেখেন, আমরা যখন ছোট ছিলাম, যখন দেখেছি সিভিল সার্ভিস, বাংলাদেশের যে সিভিল সার্ভিস ছিল, সেখানে সব ভালো ভালো যারা ভালো রেজাল্ট করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে এসে বা অন্য যে কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় তো কম ছিল তখন, যত নামি ধামি সচিব বা যারা হয়েছেন সবাই কিন্তু বাইরে থেকে এসছেন, পাবনা থেকে এসছেন, কুমিল্লা থেকে এসছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছেন। সব জায়গার শিক্ষা সমান মানের ছিল। এই জিনিসটা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ডিসেন্ট্রালাইজেশন, জেলাতে যে জেলা স্কুল ছিল, জেলা স্কুল এটা হলো মাস্টারপিস। মানে সারা দিদেন ইস্ট পাকিস্তানের এডুকেশনের মিরর ছিল। একটা স্কুল আরেকটা গভর্নমেন্ট স্কুলের সাথে কম্পিট করতো। এই জিনিসটা ফিরিয়ে আনতে হবে। আমাদের সুশাসনের সবচেয়ে বড় জিনিস হলো ডিসেন্ট্রালাইজেশন। এটা করতেই হবে। এটা না করলে যে সমস্ত 16 কোটির 2 কোটি ঢাকায় থাকবে শুধুমাত্র এডুকেশনের জন্য, এটা হতে পারে না। এডুকেশনকে আপনার স্প্রেড আউট করতে হবে সমস্ত দেশে সমভাবে। পরের প্রশ্ন। আমার প্রশ্ন মোবাশ্বের হোসেন স্যারের কাছে। আসলে জাতীয় বা আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া বলতে হবে, সেক্ষেত্রে জাতীয় জায়গায় যদি আমরা বলি, তাহলে আমরা বিগত কয়েকটি ঘটনার পরে আমরা দেখেছি যে মাঝে মধ্যেই গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে কিছু ভুল খবর এসছে, কিছু গুজব এসছে। সেই গুজবগুলোকে কেন্দ্র করে বেশ কিছু মানুষের সামাজিক জীবন বা মানে ব্যক্তিগত জীবন বেশ ব্যাহত হয়েছে, মানুষ বেশ উদ্বিগ্ন ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গুজবগুলো ছড়ানো হয়, এই গুজবগুলো কারা ছড়ায় এবং তাদের সূত্র ধরে কি তাদেরকে কোনোভাবে শাস্তির আওতায় আনা যায় কিনা, বা এই খবরগুলোকে প্রচার করা কি আসলে অপরাধের পর্যায়ে পড়ে কিনা, যে জনসাধারণের জীবনযাত্রাকে ব্যাহত করা হচ্ছে, এই ব্যাপারটি কিভাবে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা যায় এবং এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, এই ব্যাপারে আমি মোবাশ্বের হোসেন স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। অ্যাকচুয়ালি গুজব তো পৃথিবীর সৃষ্টির পর থেকে গুজবে কান দিয়েছে। যেমন আদম হাওয়াকে গুজবের মাধ্যমেই বেহেশত থেকে ফেরত পাঠানো হয়েছে। কারণ তারা যদি ওই শয়তানের গুজবী বক্তব্য না শুনতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। এটা হলো আমাদের, আমি মুসলমান হিসাবে আমি মনে করি মানুষের জন্য এগুলি একটি শিক্ষা। এটা গুজবে কান দেব না এই কথাটা বললে হবে না। গুজবকে গুজব হিসাবে গ্রহণ করার শক্তি আমার থাকতে হবে। শক্তি কিভাবে থাকবে? আমি যদি এই যে এডুকেশন নিয়ে আমরা কথাটি বললাম, এই এডুকেশন যদি চ্যানেলাইজ করা যেত, সবগুলি জায়গায় যদি মিনিমাম স্ট্যান্ডার্ড এডুকেশন আসতো, গুজব কিন্তু কাজ করতো না। এই যে গুজবের কথা আমরা বলছি, একটি গ্রুপ গুজবকে গুজবই বলছে, আরেকটি গ্রুপ গিলে খাচ্ছে। এই যে এডুকেশনের মাঝখানে যে ফারাক, এই প্রবলেমটি সেখানেই। আরেকটি জিনিস হচ্ছে যে অরাজকতা সৃষ্টি করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে গুজব। যেরকম আমি কদিন আগে একটি কথা বলছিলাম, যখন ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি ছিল না, কোনোভাবে যদি একটি তথ্যকে প্রিন্টেড মিডিয়াতে নিয়ে আসা যেত, অর্থাৎ ছাপানো একটি বই করা যেত সমস্ত ভুল তথ্য দিয়ে, আমাদের কাছে ওটি ছিল সবচেয়ে মূল্যবান। যে ছাপানো জিনিস ভুল হওয়ার সম্ভাবনা খুবই কঠিন। এখন কিন্তু এই যে সারা পৃথিবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কোনটি গুজব কোনটি গুজব না, এটি কিন্তু আমরা ইন্টারনেট এবং আমার হাতের একটি স্মার্টফোন থেকেই কিন্তু যাচাই করতে পারি। এই যাচাই করার শিক্ষাটাকে অনেক উপরে নিয়ে আসতে হবে। ভুল শুদ্ধ যেন আমরা যাচাই করতে পারি। আমরা যদি এই কাজগুলি করতে পারতাম তাহলে গুজব থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারতাম। গুজব হবেই, গুজব থামানো যাবে না। যত একটি দেশ যত উন্নতির দিকে যাবে তার পিছনে গুজবের সংখ্যা তত বাড়তে থাকবে। এই যে আমি কোরআন থেকে যে কথাগুলি বললাম, আমি মুসলমান হিসেবে 70 বছরে এই কোরআনের এই জায়গাগুলি আমি জানতাম না। আমি কিন্তু নামাজ পড়ে গেছি, সব করেছি। এই গতদিন এক মনোবিজ্ঞানীর সাথে বসছিলাম, যে আমরা মুসলমান তো বাড়িতে সবাই বলে যে আমরা মুসলমান হলো রিচুয়াল মুসলমান, অর্থাৎ বাড়িতে নামাজ রোজা ইত্যাদি ইত্যাদির ব্যাপারে। কেন নামাজ পড়ছি, নামাজে কি পড়ছি,
আমরা কোনো বাবা মা কি আমার কোনো সন্তানকে সেটি শিখিয়েছে? কেন পড়ছি শিখিয়েছে? শেখায় নাই। রিচুয়াল বেসড যখন রিলিজিয়ান বা কোনো বক্তব্য চলে আসে তখনই এই দুর্ঘটনাগুলি ঘটানোর সুযোগ থাকে যারা এটার ভিতরে ইনফিলট্রেট করতে থাকে। 4-5টি আরবি শব্দ বললে তোমার এই রিচুয়ালকে পুরাপুরি পরিবর্তন করে দেয়। এইখানেই সবচেয়ে বড় জিনিস। এখন আমি ছোট্ট আরেকটি কথা আনবো, সেটি হচ্ছে যে লোকগুলি, যে ছেলেগুলি এই কাজগুলি করলো, আমি যদি 71 সনে ফিরে যাই, এই ছেলেগুলি বাংলাদেশের, আমি নাম জানি না কারু, এই ছেলেগুলি বাংলাদেশের স্বাধীনতায় নিয়ে এসছে। তাহলে এই যে তারুণ্যের যে শক্তি, এই তারুণ্যের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। সেদিন একজন ব্যক্তি বলছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু যদি দাঁড়িয়ে বলতেন যে দেশ স্বাধীন করো তাহলে আমি প্রাইম মিনিস্টার হতে পারবো, তাহলে কি 7.5 কোটি লোক জাতির পিতার পিছনে দাঁড়াতো? জাতির পিতা সমগ্র বাংলাদেশের মানুষের মনের ভিতরে এই জিনিসটি রোপণ করতে পেরেছিল, দেশ স্বাধীন হলে তুমি পাবা, তোমার প্রাপ্তি হবে এই জায়গাতে যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে এই তারুণ্যকে শক্তিশালী ভাবে তারা ব্যবহার করবে। এর পাশে আমি এর কথায় একটা সুন্দর কথা বলবো যে নিরাপত্তার মাধ্যমেই আমি আরেকটি সন্ত্রাসী তৈরি করছি। শুনতে আপনার কাছে খারাপ লাগবে, 10 জন সন্ত্রাসের সাথে সাথে 4 জন সৎ ছেলেকে আমি অ্যারেস্ট করলাম, 7 দিন ধরে টর্চার করলাম। আমি তো মনে করি 7 জনের ভিতরে অন্তত 3 জন স্থায়ীভাবে সন্ত্রাসী হবেই। নোবডি ক্যান স্টপ ইট। আমার সৎ পিতাকে যদি ধরে নিয়ে টর্চার করা হয়, আমার হাতে অস্ত্র থাকলে আমি সন্ত্রাসী হব। নোবডি ক্যান স্টপ মি। এরপরে আসেন আইনের শাসন। আমি প্রায় একটি কথা বলছি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উপরে আক্রমণ হয় এবং তার সাথে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে, তার বিচার 11 বছরে হয় নাই। সিটিং প্রাইম মিনিস্টারের আমার সন্তানের উপরে যদি টর্চার হয়, তাকে যদি হত্যা করা হয়, আমি কোনো পুলিশের কাছে যাব না। আমি ওপেনলি আজকে বলে যাচ্ছি, আমার জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করে পৃথিবীর যে কোনো কোণা থেকে সন্ত্রাসী নিয়ে আসে, আমি এটার বিচার করব। নোবডি ক্যান স্টপ মি। দিস ইজ দ্য থিং। যখন আমার পিতাকে কেউ টর্চার করবে, সৎ পিতাকে, আমি সন্তান হিসাবে অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া, কারণ আইনের শাসন নাই। আমি বহুবার এই কথাটি বলেছি যে পুলিশ যেন ভুল না করে সৎ একটি ভালো ছেলেকে টর্চারের ভিতরে না নিয়ে যায়। তার মানে পুলিশ একজন সন্ত্রাসী খুব সুন্দরভাবে তৈরি করে ফেললে। এইখানে আমাদের প্রচন্ড রকম সজাগ হতে হবে। এখন আসেন, আমরা সন্ত্রাসী মূলোৎপাটন করার চেষ্টা করছি, আমরা কিন্তু তা করছি না। আমরা সন্ত্রাসী তৈরি করছি, খতম করছি, তৈরি করছি, খতম করছি, কিন্তু বীজ জায়গা মতোই রেখে দিয়েছি। এই জায়গাতে আমাদের হাত দিতে হবে। এই জায়গাতে যখন আমরা হাত দিতে পারবো, তখনই সমাধানের দিকে আমরা যেতে পারবো। আমি প্রশ্ন আহ্বান করছি। আমার প্রশ্নটাও স্থপতি মোবাশ্বের হোসেন স্যারের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের এখন যেটা দেখা যাচ্ছে যে যারা জঙ্গিবাদকে সমর্থন দেন বা এই জঙ্গিবাদটা যাদের হাত ধরে ছড়াচ্ছে, তারা এই তরুণ প্রজন্মের, যারা আমাদের ঢাকা শহরে যারা একটু এলিট শ্রেণী, তাদেরকে টার্গেট করছে। কারণটা হয়তো যে এলিট শ্রেণীর অনেক ছেলেমেয়েদেরই একটা স্পিরিচুয়াল এমটিনেস আছে, যে আমরা আমাদের স্পিরিটের জায়গাটাতে আমরা অনেক ফাঁকা, বাবা মার সাথে যোগাযোগ নেই, অনেক ব্যাপার স্যাপার আছে এরকম। এখন আমরা ছোটকাল থেকে যেটা জেনে এসেছি যে ইসলাম শান্তির ধর্ম, এবং যখনই এরকম একটা জঙ্গিবাদের ঘটনা ঘটে, তখনই আমরা বলি যে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে একদম রাষ্ট্রের নিচ পর্যন্ত সবাই বলেন যে যারা এগুলো করছে তারা প্রকৃত মুসলমান না, প্রকৃত মুসলমানেরা এগুলো করতে পারে না। আবার আইএসও যখন রিক্রুট করছে, তখনও তারাও কোরআনের যে কোরআন শরীফের যে আয়াতগুলো মোবাশ্বের হোসেন স্যার কোট করলেন, যেগুলো উনি চেরি পিকিং করলেন, ওগুলোতে কিন্তু শান্তির কথা বলা আছে অন্য ধর্মের মানুষকে প্রোটেক্ট করতে হবে, কেউ যদি কাউকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। ঠিক একই কোরআন শরীফে কিন্তু আবার যুদ্ধকালীন সময়ে কাফেরদের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে যুদ্ধ জয় করতে হবে, এরকম অনেক আয়াত আছে। এবং সেই আয়াতগুলোকে কিন্তু আইএস বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো ওই চেরি পিকিং করেই তরুণ প্রজন্মকে খাওয়াচ্ছে। এখন তারা বলছেন যে যারা তোমাদের দেশে গণতান্ত্রিক দেশে বাস করে, কারণ তাদের ভাষায় গণতন্ত্র কোনো ইসলামিক শাসন নয়, তারা প্রকৃত মুসলমান নয়, এটা তারা বলছে তরুণ প্রজন্মকে। এখন আসলে আমরা তরুণ প্রজন্ম
এই একটা প্রশ্নে আটকে গেছি যে আসলে প্রকৃত মুসলমান কারা। আমার প্রশ্নটা স্যারের কাছে এই জন্যই যে আমরা এখন কি করব। আমি কিন্তু বেসিক্যালি চেরি পিকিং করি নাই, আমি ওই জন্য অপ্রয়োজনীয় শব্দগুলিও ব্যবহার করেছি। তারা যখন পিক আপ করে তখন ওই না শব্দটি বাদ দিয়ে করে। এখন তোমার এটার সরাসরি একটা উত্তর আমি দেই। মওদুদী সাহেব 1947-এ ব্রিটিশদের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। এই মওদুদী সাহেব লাহোরে যখন গেলেন কমিউনাল রাইট বাঁধালেন কাদেইনদের সাথে। অসংখ্য মুসলমান, অন্য মাযহাবের মুসলমান, এক ঈশ্বরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাদেরকে খুনাখুনি করলেন। আলটিমেটলি পাকিস্তানের বুকে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। বিদেশি হস্তক্ষেপে সে ফাঁসির হাত থেকে মুক্তি পেল। অর্থাৎ আমি এই কথাটি এই জন্য বলছি যে জামাতে ইসলামের জন্ম কিন্তু ফাঁসির কাঠ থেকে, ফাঁসির মধ্য দিয়েই তাদের জন্ম, এটি মনে রাখতে হবে। এক, 2 নম্বর কথায় আসো। এই সময় পাকিস্তান সরকার একজন জাজকে দিয়ে এই কাফের শব্দ ব্যাখ্যা করার জন্য একটি তদন্ত কমিটি করলেন, মুনির কমিশন। এই তদন্ত কমিটির রিপোর্টটি পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। এইখানে তারা 70 জন আলেম, ওলামা এবং শিক্ষিত জ্ঞানী ব্যক্তির ইন্টারভিউ নিয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। সেখানে আমাদের ধর্মীয় নেতারা ছিলেন, সেখানে আমাদের এই যে আমাদের পীর সাহেবরা ছিলেন। তাদের বক্তব্য নিয়ে কনক্লুশনটা আমি তোমাকে বলি। এই 70 জনের শেষে লিখছেন, যিনি রিপোর্টটি করেছিলেন, এই 70 জনের যে কোনো একজনের কথাকে যদি সত্যি মনে করি তাহলে বাকি 69 জন কাফের। নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। তাহলে প্রত্যেক মাযহাবের দৃষ্টিতে অন্য মাযহাবের মুসলমান হলো কাফের। প্রশ্ন কিন্তু ওই জায়গায়। সেই জন্য ইসলামে কিন্তু আশরাফুল মখলুকাত বলেছে, কোথাও বলে নাই মুসলমান সৃষ্টির সেরা জীব। আমি অন্তত খুঁজে বের করতে পারি নাই, আমাকে কোনো মাওলানা দেখাতেও পারেন নাই। এইখানে এই জায়গাতেই যদি আমি থেকে যাই এবং প্রত্যেককে যদি প্রত্যেকের চিন্তা ভাবনা, হ্যাঁ আমার আইডিওলজি, আমি তাকে আকর্ষণ করার চেষ্টা করব যুক্তি, তর্ক, ভালোবাসা দিয়ে। বুকে রিভলভার লাগিয়ে মুসলমান বানালে সে সুযোগ পেলে আমার পিঠে আবার রিভলভার লাগাবে। উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। যে কোনো ধর্ম, যে কোনো জিনিস যদি কাউকে আমি নিয়ে আসতে চাই, তার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে। এখন তাহলে আমাদের এই ইয়ং জেনারেশন, যে ইয়ং জেনারেশনের ভর করে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই ইয়ং জেনারেশন এই জায়গায় কোথায় কিভাবে যাচ্ছে? এখন আসো আমি সেই কথাটি বলি যে আমাদের সময়ে সারা বাংলাদেশের ইউনিভার্সিটিতে একটি জিনিস ছিল, প্রতিনিয়ত কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস, পাড়ায় পাড়ায় ক্লাব ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ইন্টারঅ্যাকশনের একটি বিরাট সম্পর্ক ছিল মানুষের সাথে মানুষের, ডিবেট প্রতিনিয়ত। এখন কি মাঠ দখল হয়ে যাচ্ছে। এই যে দেখো, চিন্তা করতে পারো, ধানমন্ডি খেলার মাঠ, বঙ্গবন্ধুর বাড়ির পাশে, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির পাশে, এই মাঠটি হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে জনগণের মাঠ। মাঠটি দখল করে কে আছে? আমরা এই মাঠ খালি করতে পারি নাই। এই মাঠে প্রতিদিন প্রায় 1000 ছেলে মেয়ে খেলতো। এই 1000 ছেলে মেয়ে তাহলে কোথায় আছে? এই 1000 ছেলে মেয়ের মধ্যে যদি 500 সন্ত্রাসী হয়, তার জন্য দায়ী কে হবে? এই তারুণ্যের যে শক্তি, এই শক্তিকে যদি আমি প্রকাশ করতে না পারি, তাহলে তারা কোনো না কোনো ভাবে কোথাও যাবে। আরেকটি হচ্ছে যে মানুষের ভিতরে দুটি গ্রুপ আছে, একটি হচ্ছে স্বার্থান্বেষী ইয়ং জেনারেশন, আরেকটি হচ্ছে ডেডিকেটেড ইয়ং জেনারেশন। ডেডিকেটেড ইয়ং জেনারেশনকে এই যে সন্ত্রাস যারা তৈরি করছে, তারা এসে বোঝায়, ওই যে দেখো ওই দলের যারা টেন্ডারবাজি করছে তাদেরকে কিন্তু কেউ ধরছে না, আর তুমি ন্যায় কাজ করছো, তোমাকে প্রায় থানায় নিয়ে যে পেটানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই সন্তানের হাতে যখন আস্তে আস্তে অস্ত্র দেওয়ার আগে বোঝানো হবে, এই দেশ ও জাতিকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে আমাদের সাথে আসো। তুমি একটি কথা বললা যে এই মানুষগুলির এই প্রবলেমটি কেন, ইসলামের কেন? আজ থেকে 30-40 বছর আগে যে সোভিয়েত রাশিয়া, কমিউনিজম ইত্যাদি ইত্যাদি, এগুলির চর্চা ছিল বিভিন্ন ছাত্র ইয়ং জেনারেশনের ভিতরে। কেউ কমিউনিস্ট পার্টিতে গোপনে যোগ দিত, কেউ লেনিনিজম, কেউ মাও সেতুংয়ের পথে। এখন এইটার অস্তিত্ব বলতে কোনো কিছু নাই, আছে শুধু একটা ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো ইমেজ নিয়ে একটা মানুষ
একটি সন্তান তৈরি হওয়ার স্পৃহাতে যেতে পারছে না, তখন এই জায়গা, এই দুর্বল জায়গাটিতে ঢুকে পড়ছে ছোট্ট ছোট্ট করে, যে তুমি যদি দেশ জাতিকে ভালোবাসো তাহলে এই মানুষগুলির বিরুদ্ধে তোমাকে শক্তি অর্জন করতে হবে। লাদেন হচ্ছে এখন মহানায়ক। এক্স্যাক্টলি, আস্তে আস্তে তার হাতে অস্ত্র দেওয়া হচ্ছে। আমি এই জন্যই বারবার বলছিলাম, যদি সন্ত্রাসকে বাংলাদেশের মাটি থেকে তুলে ফেলতে হয়, প্রথম কাজ হলো যে সরকারে থাকবে তার দলের একটি সন্তানকেও আইনের হাত থেকে মুক্তি দেওয়া যাবে না। আজকেই আপনি কালকে সকাল থেকে আওয়ামী লীগের সব এই সন্ত্রাসী আমার দৃষ্টিতে, বা যারা এই অন্যায় কাজের সাথে জড়িত, টেন্ডারের সাথে জড়িত, তাদেরকে পানিশমেন্ট দেওয়া শুরু করেন, সন্ত্রাসী অর্ধেক না হয়ে যাবে। কারণ তখন তারা দেখবে যে ন্যায় প্রতিষ্ঠা সরকারই করছে, তখন সন্ত্রাস অটোমেটিক্যালি কমে যায়। শেষ প্রশ্ন, আমরা এই বিরতির আগে শেষ প্রশ্ন নিয়ে ব্রেকে যাব। জি, আমার প্রশ্নটি ইশফাক ইলাহী স্যারের কাছে। উনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, আমার প্রশ্নটি হচ্ছে, এই ঘটনার পরে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন মসজিদে ইমামদেরকে বলা হয়েছে যে এই ঘটনা নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মের কথাটি সবাইকে বলতে, এই জিনিসটি বারবার বলা হয়েছে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুবই এফেক্টিভ একটা ওয়ে মনে হচ্ছিল, কারণ আমাদের মোরালেস আমরা সবাই প্রায় ধর্মের প্রতি কিছুটা সহানুভূতিশীল বা সংবেদনশীল। তো সেই ক্ষেত্রেও আমি পত্রিকা পড়ে জেনেছি যে তার মধ্যে একটি পোর্শনের ইমাম রয়েছেন বা একটি পোর্শনের মুসলমান রয়েছেন, তারা এটি করবেন না, এটিকে তারা সরকারের একটি হস্তক্ষেপ বলে ঘোষণা করেছেন। তো যেহেতু আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আপনার কাছে কি মানে এই প্রপোর্শনের যে মানুষগুলা, এদেরকেও কি একটি হুমকি বলে মনে করছেন কিনা, বা এর এগেইনস্টে আমাদের কিছু মানে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত কিনা, এটি আপনার কি মনে হয়, এটা আমার একটু জানাবেন। আমরা এই প্রশ্নের উত্তরটা দর্শক আমরা আপনাদেরকে দিচ্ছি একটা নিয়ম মাফিক বিরতির পর। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচক নাসিম ফেরদৌস, এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহী চৌধুরী, স্থপতি মোবাশের হোসেন এবং জুনায়েদ সাকি, এবং আছেন আরেকটি স্টুডিওতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের 4 জন শিক্ষার্থী। আমরা ঠিক বিরতির আগে 4 জন শিক্ষার্থীর সর্বশেষ শিক্ষার্থী যে প্রশ্ন করেছিলেন তার উত্তর তিনি জানতে চেয়েছিলেন এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহী চৌধুরীর কাছে। জি, খুবই সুন্দর প্রশ্নটা হয়েছে। প্রশ্নটা ছিল যে সরকার যে রিসেন্টলি যে গত শুক্রবার থেকে যেটা করেছেন, যে ইমামদেরকে উপদেশ দিয়েছে ফ্রম দ্য ইসলামিক ফাউন্ডেশন যে এই জঙ্গিবাদ বিরোধী বক্তব্য দেওয়ার জন্য তাদের শুক্রবারের খুতবা, এই শুক্রবার, এবং এটা বাংলাদেশের অনেক জায়গায় মানে এটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা আমি মনে করি একটা অত্যন্ত সঠিক পদক্ষেপ, এবং আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন আলোচনায় বলেছি যে আমাদের সব থেকে এফেক্টিভ গ্রুপটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম। এখনো গ্রামেগঞ্জে ইমাম যতই শিক্ষিত বা অল্প শিক্ষিত হন না কেন, মানুষ তার কাছে যায়, তার কথা শুনে, এবং বিশেষ শুক্রবারে একটা বিরাট অপরচুনিটি আছে, সবাই একসঙ্গে হয়। এখানে যেসব বক্তব্য দেওয়া হয় তার মধ্যে এই যে আমাদের দেশ এবং জাতি যে একটা বিরাট সমস্যার সম্মুখীন, এবং এটা যে ইসলামের সম্পূর্ণ বিরোধী, এই ধরনের বক্তব্য তাদের কাজে লাগবে। তো এটা এই দুঃখজনক ঘটনার পরে শেষ পর্যন্ত সরকার ইমপ্লিমেন্ট করেছে। আমি মনে করি যে এটা শুধু ওয়ান টাইম না হয়ে একটা ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন মিলে একটা সুন্দর সুন্দর এই ধরনের খুতবা করতে পারে। শুধুমাত্র যে জঙ্গিবাদ এখন তো একটা বিরাট সমস্যা, তারপরে আমাদের দারিদ্র আছে, অশিক্ষা, কুশিক্ষা, শিক্ষার প্রয়োজনীয়তা, আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি, স্বাভাবিক হেলথ, কারণ এটা একটা সুযোগ। আর আসলে যারা এটা অপোজ করেছে, আমি জানি অপোজ একদল করবেই, কারণ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যেখানে এই ধরনের জিনিসগুলো আনরেগুলেটেড হয়। মসজিদের উপরে কোনো হস্তক্ষেপ করা চলবে না, মসজিদের ইমাম কি বলছে সেটা হস্তক্ষেপ করা যাবে না, এমনকি কোনো অ্যাকাউন্টেবিলিটিও নাই। পৃথিবীর কোনো দেশে, কোনো মুসলমান দেশে এই ধরনের আনরেগুলেটেড থাকে না। তো এখন সরকার ধীরে ধীরে রেগুলেটেড করবে, এবং কারণ তারা তো দেশের নাগরিক, তারা, এবং এটা একটা দেশের সম্পদ, একটা মসজিদ আমাদের জনগণের সম্পদ। কেন এখানে রেগুলেশন থাকবে না? কেন এখানে
হ্যাঁ, যদি কোনো একটা বিশেষ বক্তব্য নিয়ে কারো আপত্তি থাকতে পারে সেটা তারা প্রকাশ করতে পারে, দরকার হলে সেই বক্তব্য চেঞ্জ করা যেতে পারে। কিন্তু যেগুলো জাতীয়, এই যে স্যার যেটা বললেন যে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের পারিবারিক সুসম্পর্ক, বাচ্চাদের এগুলো তো স্বাভাবিক ব্যাপার এবং দে শুড কিপ অন অর্গানাইজিং। তো এবং যারা এগুলো করছে তাদেরকে কঠোরভাবে সরকারের হুঁশিয়ারি উচ্চারণ করা উচিত যে দেখুন এগুলো আমাদের জাতির স্বার্থ এবং জনগণের সমর্থন এর পিছনে আছে, এগুলোকে আর মানে উদ্দেশ্যমূলকভাবে এখানে কোনো বাধাগ্রস্ত করবেন না এবং সেই মেসেজটা তাদের কাছে পৌঁছানো উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ শিক্ষার্থীদেরকে, ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক সময় পর্যন্ত আমাদের এই আলোচনায় যুক্ত ছিলেন। আশা করি ভবিষ্যতে তাদেরকে আবারও আমাদের এই অনুষ্ঠানে পাবো। আমরা এখন আরেকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে 1 জুলাইয়ের এই ঘটনার প্রেক্ষিতে সবখানে এখন জাতীয় ঐক্যের একটি কথা বলা হচ্ছে। আজকে গতকালকে আরেকটি ধারায় যে আমরা সংবাদ সম্মেলন শুনলাম সেখানে বলা হচ্ছে আরেকটি তৃতীয় ঐক্যের কথা। এই ঐক্যের বিষয়ে, রাজনৈতিক বিষয়ে জুনায়েদ সাকির কাছ থেকেই মন্তব্য জানতে চাচ্ছি। তবে এই বিষয়ে যেই আমরা কিছু প্রতিক্রিয়া আমরা দেখে আমরা জুনায়েদ সাকির কাছে যাব। আমি তো মনে করি জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। আর যারা এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিবাদ, পুড়িয়ে মানুষ মারা অথবা যুদ্ধাপরাধী এর সঙ্গে যারা জড়িত তাদের বক্তব্য আলাদা, তাদের কথা আলাদা। কিন্তু যাদের ঐক্য হলে পরে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে তাদের ঐক্য কিন্তু ঠিকই গড়ে উঠেছে এবং এই ঐক্য কিন্তু থাকবে। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সবাই মিলেমিশে, তারপরে আমাদের এগুলো মোকাবেলা করতে হবে। সবারই একটা সামাজিক সুরক্ষা বেষ্টনী গড়ে তুলতে হবে। আমরা চাই জাতীয় ঐক্য। আমরা আবারও পুনর্বার আহ্বান করি যে জাতীয় ঐক্যের কথা যেভাবে প্রধানমন্ত্রী বলেছেন সেটা জাতীয় ঐক্যের কথা নয়, সেটা জাতিকে বিভক্ত করার কথা। এখন আমি ঐক্য করতে চাই। এখন যারা উগ্রবাদে বিশ্বাস করে, যদি আমি সেই উগ্রবাদীদের নিয়ে ঐক্য করি, সে ঐক্যের রেজাল্ট কি? এটা কি জাতীয় ঐক্য হবে? উগ্রবাদীরা জাতীয় ঐক্য করবে কার বিরুদ্ধে? উগ্রবাদ বজায় রাখার জন্য নাকি সরকার হটানোর জন্য? এখনো নির্বাচন দিলে পরে যদি ফেয়ার ইলেকশন যদি হয়, আওয়ামী লীগের জামানত থাকবে না নির্বাচনে। সেই ক্ষেত্রে এত বৃহত্তর একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যে দল, সেই দলকে বাদ দিয়ে কে কারা কোথায় ঐক্য করলো এটা তো বুঝতে পারলাম না। সে ঐক্যকে দেশ বাঁচানোর জন্য না দেশ ধ্বংস করার জন্য? সেটা হলো জাতি শান্তিতে ঘুমাতে চায়, জাতি তার বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে নিরাপদে ঘরে ফেরোক এটা চায়, তার স্বামী ঘরে ফেরোক এটা চায়। আপনি দিতে ব্যর্থ হয়েছেন, এটা বলতে কোনো দ্বিধাই নেই। গুলশানের ঘটনা এমন শোলাকিয়ার ঘটনার পরে আপনাদের কাছে যদি তথ্য থেকে থাকে, আপনারা যখন এটাকে ঠেকাতে পারেন নাই, তাহলে অবশ্যই বলে দিতে হবে আপনাকে এটাকে বজায় রাখতে চান। আপনার মানে বিরোধী কণ্ঠ যারা আছে, বিরোধী দল যারা আছে, তাদেরকে আপনি দমন করার জন্য এটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান। আপনি ডাকেন সকলে, রাজনৈতিক যাকে পছন্দ করেন তাদেরকেই ডাকেন, কিন্তু আপনি বঙ্গবীরকে ডাকবেন না। আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, সংবিধানের কথা বলেন, কামাল হোসেনকে ডাকবেন না। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে জাতীয় ঐক্য হয়েছে। আজকে 5 জানুয়ারির ভুয়া ইলেকশনের আগে যেই দল প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করেছিল, মেয়র নির্বাচনে ইনক্লুডিং গাজীপুর নির্বাচন, যেই দল এখনো নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবে বলে অধিকাংশ মানুষ মনে করে বলে আমার বিশ্বাস, সেই দলের সাথে আপনাদের ঐক্য হয়েছে। এটা ছাড়া আপনাদের জাতীয় ঐক্য হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। আসলে ওই আগের কিছু বিষয় আমি প্রাসঙ্গিকভাবে পরে বলবো। এই রাজনৈতিক যে প্রশ্ন নিয়ে এসছেন, জাতীয় ঐক্য তৈরি করা, এখন একদিক থেকে তো এটা ঠিক যে জাতীয় ঐক্য একভাবে একটা যার যার অবস্থান থেকে আছে যে তারা জঙ্গিবাদকেই সমর্থন করছেন না, কিংবা এইটা কোনো পন্থা হিসেবে তো এটাকে গ্রহণ করা যায় না। ফলে এটার সাথে মোকাবেলা করতে হবে এবং এটা বাংলাদেশে এই জঙ্গিবাদকে যাতে আমরা কোণঠাসা করতে পারি কিংবা এটা একেবারেই এখান থেকে নাই করে দিতে পারি, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। তো সেই দিক থেকে এক ধরনের সবার মধ্যে একটা ঐক্যের সুর পাওয়া যাচ্ছে, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হবে কিনা, তারা সম্মিলিতভাবেই এইটা মোকাবেলা করার জন্য চেষ্টা করবেন কিনা, এটা তো আসলে একটা অঙ্গীকারের প্রশ্ন।
এবং এই অঙ্গীকার তৈরি হয় কখন? এটা জঙ্গিবাদের ক্ষেত্রে হতে পারে, আরো অন্যান্য অনেকগুলো ইস্যুতে ক্ষেত্রে এই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমাদের বিবেচনায় যে একটা জাতীয় ঐক্যের জন্য একটা ন্যূনতম কতগুলো শর্ত প্রয়োজন হয়। একটা দেশে যদি আইনের শাসন এবং ন্যায় বিচার না থাকে, একটা দেশের নির্বাচনী ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয়, একটা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি ক্ষমতার একটা ভারসাম্যমূলক অবস্থা সৃষ্টি করতে না পারে, যেখানে মানুষ আশ্রয় হিসেবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরেন আদালত, একটা এই সরকার থাকে, কিন্তু সরকার যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায়, সেখানে আদালত মানুষের আশ্রয় হিসেবে ভূমিকা পালন করতে পারে, এবং সংবিধান সে আইনগত দিক থেকে সেই সুরক্ষা দেয়। এই যে সেপারেশন, কিছুটা ক্ষমতার ভারসাম্য, এই জিনিসগুলো দরকার। এই জায়গাগুলো যদি তৈরি না হয়, এবং ধরুন যেমন আইনের শাসন এবং ন্যায় বিচারের ক্ষেত্রে এই কথাটা বলা দরকার যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমাদের এখানে তর্ক আছে, কিন্তু বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারটা তো আমাদের ন্যায় বিচারের সাথে অত্যন্ত গভীরভাবে যুক্ত। এইটা যদি আমরা ৭১ সালে যারা গণহত্যায় অংশ নিল তাদের বিচার যদি আমরা করতে না পারি, তাহলে তো বাংলাদেশে ন্যায় বিচার করার ন্যায্যতাটাই তৈরি হয় না। কাজেই যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কোনো কাউকে হত্যা করার লাইসেন্স না দেওয়া, আমরা যেমন জঙ্গিদেরকে হত্যা করার লাইসেন্স দেবো না, তেমনি একইভাবে রাষ্ট্রকেও তো বিনা বিচারে কাউকে হত্যা করার লাইসেন্স আমরা দিতে পারি না। তাহলে রাষ্ট্র যে আইনের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে সেটাতেই সে নিজেই নাড়িয়ে দিচ্ছে। কাজেই এই যে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রশ্ন, এবং নির্বাচন, ভারতে ধরুন প্রবল প্রতিপক্ষ কংগ্রেস এবং বিজেপি আছে না, এবং তাদের মধ্যে তো মতাদর্শিক দিক থেকেও বিপুল পার্থক্য আছে। সেই পার্থক্য সত্ত্বেও তাদের মধ্যে একটা ওই যে একটা ন্যূনতম গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা, তার মধ্যে অসংখ্য সমস্যা আছে, কিন্তু সেটা তাদের হয়তো কংগ্রেস এবং বিজেপির কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা আছে সেই নির্বাচনে। সেটাই কিন্তু তাদের মধ্যে জাতীয় অনেকগুলো প্রশ্নে কিছু জিনিস লঙ্ঘন না করার, কিছু জিনিস মেনে চলার একটা জায়গা, গ্রাউন্ড তৈরি করেছে। কাজে জাতীয় ঐক্য করতে হলে এই যে আইনের শাসন, ন্যায় বিচার, যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটা আমাদের অবশ্যই আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে, এবং আমাদের এখানে একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, এবং সেটা নিশ্চিত করতে গেলে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভারসাম্যমূলক জায়গা তৈরি করতে হবে, এবং কেউই সরকার সেগুলোকে একচেটিয়া ক্ষমতার দ্বারা দখল করবে না। এই পরিস্থিতিটা তৈরি না করলে আমরা জাতীয় ঐক্যের কোনো গ্রাউন্ড আসলে আমার মনে হয় না যেখানে তৈরি হবে। এখন আমরা সমস্ত কিছু আমাদের মানে বিচার মানি তাল গাছটা আমার যদি এরকম পরিস্থিতি দাঁড়ায়, তারপরে তো আসলে ঠিক পরস্পরের যে স্বার্থ, সেই স্বার্থ জায়গাগুলোতে এই যে বিভাজনটা সৃষ্টি হবে, তখন এর ফাঁক গলেই কিন্তু হয়তো এই ধরনের অপরাধ, জঙ্গিবাদ হয়তো নানানভাবে জায়গা নেওয়ার চেষ্টা করবে, এবং সেটাও শেষ পর্যন্ত যে দাঁড়িয়ে যাবে একটা ব্লেম গেম পলিটিক্সের মধ্যে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। কাজে আমাদের বিবেচনা হচ্ছে জাতীয় ঐক্য। আমি নিজে আপনার এখানেও আগে বলেছি, অন্য জায়গায় আমরা এই জায়গা থেকে বলেছি যে একটা আন্তর্জাতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গিবাদী তৎপরতা, এবং এর ঢেউ বাংলাদেশে আসছে। ফলে আমরা মোকাবেলা করতে গেলে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। সেই জাতীয় ঐক্যের একটা ভিত্তি যদি আমরা নির্মাণ করতে না পারি, কয়েকটি রাজনৈতিক দল একসাথে বসে চা খেলেই সম্ভবত জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে না। কাজেই এটা রাজনৈতিক দলগুলোর এজেন্ডার উপরে, কি এজেন্ডার ভিত্তিতে জাতীয় ঐক্য তৈরি হবে, সেই জায়গাটা আমাদের নিশ্চিত করা দরকার। এবং সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ, সেই জায়গা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। এবং সেটার একেবারে যাকে বলে যে প্রায়োগিক রূপগুলোর দিকে অন্তত এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা জরুরি বিষয় মনে করি। আপনি শুরুতে বলছিলেন যে জঙ্গিবাদ বা সন্ত্রাস তো শুধু আমাদের সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা, কিন্তু বিশ্বের যেসব ঘটনা দেশগুলোতে ঘটছে, সেই সব দেশে ঘটার পর তারা ন্যাশনালি যেভাবে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় দাঁড়িয়ে যায়, আমাদের এখানে কি আমরা সেটা দেখতে পাচ্ছি না? সেটা তো অবশ্যই, সেই প্রেক্ষিতে তো আমাদের জাতীয় ঐক্যটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনি কি মনে করেন? না, সেটা তো বটেই যে জাতীয় ঐক্য সেইভাবে আমরা গড়ে তুলতে পারিনি। শুধুমাত্র এই জঙ্গিবাদের ব্যাপারে না, যে কোনো সমস্যার ব্যাপারে আমরা কিন্তু ঐক্যমত হতে পারছি না কোনো বিষয়। এবং ওটা যেটা বললেন সাকলায়েত সাহেব, যে আমাদের মূল ধারাগুলোকে এই যে ডিভিশন অফ ফেয়ার প্লে এন্ড জাস্টিসের জন্য ডিভিশন অফ পাওয়ার, অথরিটি, এই তিনটা যে আপনার এক্সিকিউটিভ পাওয়ার, জুডিশিয়ারি পাওয়ার এবং
অন্য আপনার ডেমোক্রেটিক পাওয়ার, এই তিনটাকে যখন আমরা আলাদা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কখনো জাতীয় ঐক্য পৌঁছাতে পারবো না। এই তিনটা কিন্তু সেপারেশন অফ পাওয়ার কিন্তু বাইরে সব জায়গায় যতগুলো গণতান্ত্রিক দেশ আছে সব জায়গায় এই সেপারেশন অফ পাওয়ারটা কিন্তু খুব স্ট্রং, এবং যার জন্য তারা যে কোনো বিষয়ে ঐক্যমত হতে পারছে। ভারতের কথা বললেন আপনি, একটা ছোট ঘটনা দেখেন, আমাদের কাছে এখন ছোট মনে হতে পারে, তাদের কাছে বিরাট ঘটনা ছিল যে একজন ডিপ্লোম্যাটকে নিউ ইয়র্কে যেভাবে হেনস্থা করা হলো, তখন কিন্তু ভারতের সকল পলিটিক্যাল লিডার এক সুরে এক কথা একইভাবে বলে গেছেন, আনটিল এন্ড আনলেস সেই মহিলাকে তারা বদলি করে ভারতে ফেরত নিয়ে এসে পরবর্তী ঘটনা কি হয়েছে সেটা পরের ব্যাপার। কিন্তু ওই ক্ষেত্রে তারা কিন্তু সবাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অনেকগুলো ব্যবস্থাও নিয়েছিল, কূটনৈতিক ব্যবস্থা নিয়েছিল। ওইটা হলো আপনার জাতীয় ঐক্য। ওইভাবে একটা জাতীয় ঐক্য যদি গড়ে তুলতে পারি আমরা, তাহলে আসলে আমরা ওই কথা বলতে পারি যে আমরা জঙ্গিবাদীকে থামাতে পারবো বা আমরা একত্রিতভাবে এটার মোকাবেলা করতে পারবো। সেই জিনিসটা এখনো হয়নি। এখন যার যার অবস্থানে, যেটা জোনায়েদ সাকি বলছিলেন যে যার যার অবস্থানে তো আছে জঙ্গিবাদ যদি মনোভাব, কিন্তু এটাকে যদি একত্রিত করে যদি আওয়াজটা দেওয়া যেত তাহলে ওটা যেটা আপনি বলছিলেন যে এই যে মানুষের মধ্যে ভীতি বা শঙ্কাটা সেটা দূর হয়ে যেত। ভীতি দূর করা এত সহজ বলে আমি মনে করি না। সাহসটা আসতো যদি জাতীয় এক মঞ্চে যদি সব পক্ষকে আমরা দেখতে পাতাম অন্তত এই ইস্যুতে। এক মঞ্চে কিভাবে আনবেন যখন একটি বা বিভিন্ন রাজনৈতিক দল এই জঙ্গিবাদীদেরকে নিয়ে যখন রাজনীতি করবে, তারা যখন একত্রিত বসে এক টেবিলে বসে জঙ্গিবাদীর বিরুদ্ধে কথা বলবে, সেখানে আপনি কি করে একসাথে আনবেন এই দুটো দলকে বা অন্য যে কোনো দল, দুটো দল বলে না, যদি 10টি দল থাকে তার মধ্যে যদি 5টি দলের আংশিক ইয়ে থাকে, পার্টনারশিপ থাকে জঙ্গিবাদী দলের সাথে, তাহলে আপনি কিভাবে ওখানে ঐক্যমত আনবেন? সেটা করা সম্ভব হবে না, কারণ তারাই তো পারপেট্রেটার্স, তারাই তো ক্রিয়েট করছে সেই সমস্যাগুলো। আপনি দেখেন 80 দশকে এই আমাদের জঙ্গিবাদী কিন্তু একদিনে উত্থান হয়নি। আমরা যে আলাপ আগেও করছিলাম যে 80 দশক থেকে শুরু হয়েছে, তখনকার পলিটিক্যাল প্রেক্ষাপট যেটা ছিল সেখানে সরকারকে স্থায়ী করার জন্য, স্থায়ী করার উদ্দেশ্যে ইসলাম ধর্মকে এখানে বিপুলভাবে এবং মানে কি বলবো ঢালাও ভাবে ব্যবহার করা হয়েছে। মসজিদ নির্মাণ বলেন, মাদ্রাসায় টাকা ঢালা বলেন, আমরা মৌলানা মান্নানের ভূমিকা নিশ্চয়ই ভুলে যাইনি। এক্স্যাক্টলি, মৌলানা মান্নান আমাদের দেশে যেই ক্ষতি করে গেছেন, চলে গেছেন ভদ্রলোক, কিন্তু যে ক্ষতি করে গেছেন সেটা কিন্তু আমরা কোনোদিন এখন পর্যন্ত করতে পারিনি, এবং পিছিয়ে আমরা যে তাকে ফেরত নিয়ে যাব সেই জায়গায় এখনো পারিনি। শুক্রবারের কথা বলছেন, সমস্ত মুসলমান দেশগুলোতে শুক্রবারে 2 থেকে 3 ঘন্টা জুম্মার জন্য বন্ধ, ছুটি। শুক্রবার সারাদিন কিন্তু সারা মুসলিম বিশ্বে কিন্তু বন্ধ না। না, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন যেভাবে আমরা যাই দেখি না কেন, কিন্তু যারা ধর্মশ্রয়ী যে দলগুলো, তারা কি জঙ্গিবাদকে সমর্থন করছে? তারা তো সমর্থন করছে না। হয়তো বিএনপি দেখছে যে জামাত ইসলাম জঙ্গিবাদের সমর্থক না, তাদের দৃষ্টিকোণ থেকে সরকার যেভাবে দেখতে চাচ্ছে আরেকটি বড় রাজনৈতিক দল সেভাবে দেখছে না। না, সেটাই তো হলো যে উনি যেটা বলছিলেন যে দৃষ্টিভঙ্গির এই পার্থক্যটা, দৃষ্টিভঙ্গির পার্থক্যটা মানে সুরাহা হবে ওই সময় যখন আপনার রুল অফ ল থাকবে, আইন থাকবে, বিচার থাকবে। যে অপরাধ করবে তার বিচার যখন হবে তখন সেটা পরিষ্কার হবে যে কে সমর্থন করছে আর কে করছে না, কাকে দিয়ে কোন ঘটনাটা ঘটছে এবং কাকে দিয়ে সেই ঘটনাটা ঘটছে না। ইসলামী দল হলেই যে জঙ্গিবাদ হবে এমন তো কোনো কথা নেই। ইসলামী দল তো বহু জায়গায় আছে, যে আপনাকে আমি একটু আগে ইন্দোনেশিয়ার কথা বললাম, এরকম আরো মালয়েশিয়াতে ইসলামী দল আছে। মালয়েশিয়াতে সবাই হিজাব, মহিলারা প্রচুর মহিলা হিজাব পরে, ইন্দোনেশিয়া পরে। আবার ইন্দোনেশিয়ায় যে আমি এক্সট্রিমের কথা আপনি বলছেন যে প্রচুর মহিলা আছে স্কার্ট ব্লাউজ পরে অফিসে যায়, না আজান পড়লে মসজিদে গিয়ে নামাজ পড়ে। মানুষ তার ভিতরে কি আছে, মানুষের আর বাইরে কি আছে, সেটা দিয়ে তো জাজ করা যাবে না মানুষকে। সুতরাং দলের ভিতরে চিন্তাধারা কি আর বাইরের চিন্তাধারা কি সেটা দেখতে হবে। যখন রুল অফ ল থাকবে, যখন আপনার বিচার ঠিক হবে, এবং একটি গোষ্ঠীর হাতে সব অবিচারের বিচার করলে, তাহলে তো আর এই যেমন বললেন যে একটা ভালো ছেলেকে ধরে নিয়ে পিটিয়ে আপনি তাকে জঙ্গি বানিয়ে দিলেন, এটা তো হচ্ছে।
এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমাদের সমাজের উপরে, মানে সমাজের পুলিশের উপরে বলেন বা র্যাবের উপরে বলেন বা যারা আমাদের নিরাপত্তা বাহিনী, যারা আমাদেরকে নিরাপত্তা দিবেন, তাদের উপরে আমাদের আস্থা কোথায়? আস্থা যতক্ষণ হবে না ততক্ষণ আপনি রাজনৈতিক দলের ঐক্য আর এইসব দিয়ে তো হবে না। আপনাকে রুল অফ ল কে এস্টাবলিশ করতে হবে, ডিসেন্ট্রালাইজড গুড গভর্নেন্সে আসতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই জঙ্গিবাদ থেকে বেরিয়ে আসার। জি, আপনার কাছে আসছি। আমরা দেখছি যে বাংলাদেশে যে জাতীয় ঐক্যের কথা বা যেটা আকাঙ্ক্ষা সেটি পূরণ না হলেও লন্ডনে একটি সাম্প্রতিক সময় একটা সেমিনারে, পার্লামেন্টে, সেমিনারে বলবো না, হাউস অফ কমন্সে, যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের নেতারা সেখানে গিয়েছিলেন। আমরা একটু তাদের বক্তব্য সূত্র ধরে আমরা একটু বিশ্লেষণে যাব। জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে সমস্ত অপকর্ম করেছেন, একেবারে ৭৫ থেকে শুরু করে এই যে জেহাদি যত যাদেরকে সৃষ্টি করেছেন, আল কায়দা, তারপরে তাদের সঙ্গে যোগাযোগ, এই বাংলাদেশ থেকে যে তালেবানদের রিক্রুটমেন্ট করেছেন পাকিস্তানের সাহায্যে এবং অন্যান্যদের সকলকে নিয়ে, সেগুলো থেকে তো দূরে সরে আসতে হবে, স্বাভাবিক জীবনে আসতে হবে, তাহলে আমরা কথা বলবো। সেই মামলা নিষ্পত্তির বিষয়টি তো আইনের বিষয় এবং আমি বিচারাধীন কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না। তবে জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতে যদি এখতিয়ারে না থাকতো আমি নিশ্চিতভাবে বলতে পারি এতদিন এটি হয়ে যেত। 3 ভাগের 1 ভাগ তো সংবিধান পরিবর্তনশীল নয়, তো তারা এমন সংবিধানে এমন সব আইন প্রণয়ন করেছে যেগুলো গণতন্ত্র বিরোধী, যেগুলো স্বাধীন চিন্তা চেতনার বিরোধী। তো তারা যদি জামাতের ব্যাপারে এত কনসার্ন হয়ে থাকে, এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে, আমরা তো সরকারি না। সন্ত্রাস হচ্ছে আমাদের দেশে এখন, এটা সবাই মিলে আন্তর্জাতিক হলে আমাদের ট্যাকল করতে হবে, দেশীয় হলে ট্যাকল করতে হবে। There has to be a proper investigation. Every time I come to these hearings, when Awami League was in power, when BNP was in power, when Awami League was in opposition, when BNP was in opposition, when they're in opposition, they are big human rights activists. And they are saying things very clearly about what's wrong with the government, about things like the rule of law, about extrajudicial killings, about RAB killings, about disappearances. But when they're in government, they take no responsibility. They have been justifying the divisions, the political divisions, justifying these political divisions. What we want is for these people to find the common grounds. জি, আপনার কাছে ধন্যবাদ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, দেখেন, আমরা যখন বলছি ঐক্যের কথা, ঐক্য কার সাথে করে? অলরেডি মোটামুটি সমপর্যায়ে পৌঁছালে পারেই তো তার সাথে আমার ঐক্যের প্রশ্ন ওঠে। আদারওয়াইজ একেবারে আমার অনেক নিচে কেউ আছে, তার সাথে আমার ঐক্য করার দরকার না, তাকে আমি কমান্ড করে কাজ করতে পারি। তার মানে একটি সরকারি দলকে যদি শক্তিশালী করতে হয় বিশ্বের যে কোনো জায়গায়, ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রং অপোজিশন। স্ট্রং অপোজিশন মানেই আমি এই শক্তিশালী একটি রাজনৈতিক দল করতে পারি। শক্তিশালী সরকার যদি আপনি চান, আপনার পাশাপাশি থাকতে হবে শক্তিশালী বিরোধী দল, এবং শক্তিশালী বিরোধী দল শক্তি যোগায় শক্তিশালী সরকারি দলকে। অনেক অন্যায় কাজ শক্তিশালী সরকারি দল তখন আর করতে পারে না এই শক্তিশালী বিরোধী দলের কাছে। যদি কোনো রাষ্ট্র বা কোনো দল যদি মনে করে আমি একটি শক্তিশালী দল তৈরি করতে চাই, তাহলে আমাকে সবার আগে একটি শক্তিশালী বিরোধী দল তৈরি করার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সেটা বিএনপি হবে কি কে হবে সেটা সেকেন্ডারি, বাট একটি দেশকে যদি সুস্থ সুন্দর পথে নিতে চাই, শক্তিশালী বিরোধী দল সরকারি দলের পাশাপাশি থাকতে হবে। যে রাষ্ট্রগুলি নিয়ে আমরা কথা বললাম সেখানে কিন্তু শক্তিশালী বিরোধী দল আছে বলেই কিন্তু তাদের ভিতরে কয়েকটি জায়গায় একমত হতে হয়েছে। কারণ কয়েকটি জায়গায় তারা একমত হতেই হবে, তাছাড়া সে রাষ্ট্রকেই তারা স্বীকৃতি দিতে পারে না। রাষ্ট্রকে যখন স্বীকৃতি দেবেন কয়েকটি পয়েন্টে তারা একমত হয়ে আছেন, শক্তিশালী যদি হয় তাহলে এটা করার সময়। এখন আসেন শক্তিশালী বিরোধী দলের সাথে কোন কোন জিনিস জড়িত? আইনের শাসন। আমার কাছে অদ্ভুত লাগে, আমাদের দুটি প্রধান দল সরকারি দলে ছিল, সরকারি দলে থাকাকালীন তার প্রথম কাজ হচ্ছে বিরোধী দলের লোককে জেলখানায় নিয়ে আসা, হাজারে হাজারে বিভিন্ন দোষ করা বা না করার কারণে কিন্তু তাদেরকে জেলে নেওয়া হয়, বিচার শুরু করা হয়। কিন্তু সরকার বদলের সাথে সাথে ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে 10,000 লোক রাজনৈতিক বন্দী হিসাবে রিলিজড হয়ে গেল। তাদেরকে তো বিচারের মাধ্যমে রিলিজ করা যেত। তাহলে দুই দলই
প্রতিনিয়ত আইনের শাসনকে বাদ দিয়ে তার দলীয় শক্তির মাধ্যমে ক্রিমিনাল সৎ সবাইকে এক পাল্লায় নিয়ে রিলিজ করে দিচ্ছে, আবার এক পাল্লায় নিয়ে জেলখানায় ভরছে। আপনি যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে না পারেন, ওই যে কথাটি বলা হলো যে আইনের শাসন, বিচার ব্যবস্থা এবং মানুষের উপরে তার এফেক্ট যদি আমরা না করতে পারি, আপনি কোনো অবস্থাতেই শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন না। শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে হলে শক্তিশালী বিরোধী দল দরকার, শক্তিশালী সরকারি দল দরকার। শক্তিশালী সরকারি দল যদি আপনি করতে চান, শক্তিশালী বিরোধী দলবিহীন কোনোদিন একটি শক্তিশালী রাষ্ট্রের দল হতে পারে না। আমরা যদি এই জায়গাগুলি নিয়ে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা অনেক সমাধানের দিকে যেতে পারবো। আমরা তো যখন বাংলাদেশ ক্রিকেটে জিতে তখন তো সব দল একতাবদ্ধ হয় না, এরকম তো ইতিহাস নাই। বা আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমাদের ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, বঙ্গবন্ধুর দলের লোক ছিল, মাও সেতুংয়ের দলের লোক ছিল, লেনিনের দলের লোক ছিল, কিন্তু আমরা একটি জিনিস এখানে বঙ্গবন্ধু আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছিল, দেশকে যদি গড়তে চাও, নিজেকে যদি তৈরি করতে চাও, তাহলে পাকিস্তান থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এই ব্যাপারে তো কারোর দ্বিমত ছিল না, কিন্তু সব ব্যাপারে বঙ্গবন্ধুকে যে মানা হতো, সব দল যে সব ব্যাপারে বঙ্গবন্ধুর পিছনে ছিল, এটা তো সঠিক না। কিন্তু একটি স্টেজ পর্যন্ত আমি গুলিস্তান যাব, আরেকজন নারায়ণগঞ্জ যাবো, আমরা তো দুইজন একসাথে অন্তত গুলিস্তান পর্যন্ত যেতে পারি। এই গুলিস্তান পর্যন্ত একসাথে রিক্সায় যেতে পারি, এই অবস্থা আপনাকে তৈরি করতে হলে শ্রদ্ধাবোধ থাকতে হবে। এই গুলিস্তান পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনার দুজনের ভিতরে একটি শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। এই শ্রদ্ধাবোধ তৈরি করতে হলে তার উপরে বিশ্বাস রাখতে হবে, তাকে তৈরি করতে হবে, তার ভুল ধরাতে হবে। রাষ্ট্র এই জায়গায় যদি পৌঁছাতে পারে, এবং এটা আমাদের চারপাশের প্রত্যেকটা দেশের ভিতরেই কিন্তু আমরা এই জিনিসটি দেখছি, কিন্তু আমাদের এখানে একটি চিন্তা যেন আমাদের মাথার, দুটি রাজনৈতিক দলের মাথার ভিতরে প্রচন্ডভাবে কাজ করে, দেয়ার শুড নট বি এনি বিরোধী দল। বিরোধী দল থাকা চলবে না, আমার পোষ্য দল থাকতে হবে। কিন্তু দেখেন, আমরা এই প্রত্যেকটা ইলেকশনের কতগুলি অ্যানালাইসিস করেছি। আওয়ামী লীগ, আমি প্রচন্ডভাবে আওয়ামী লীগ করি, তারপরে আমি বলবো যে প্রত্যেকবার ইলেকশনে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের পার্থক্য 4 থেকে 5%, আর একটা বিরাট অংশ 17 থেকে 20% সাধারণ জনগণ। এরাই ঠিক করে দাঁড়িপাল্লার কোন দিকে যাবে, সেই তখন সরকার গঠন করে। এই দাঁড়িপাল্লার কোন দিকে যাওয়ার মানুষগুলি নিয়ে দুটি দলের কোনো দল কোনোদিন কোনো কাজ করে নাই। দুটি দলই পাওয়ারে যে বলে সমগ্র জনগণ আমাদের পিছনে আছে, কিন্তু সার্ভিস দিতে থাকে তার দলীয় ক্যাডারদেরকে, টেন্ডারবাজির সুযোগ দিতে থাকে তাদেরকে। দুটি দলই একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু দুটি দল এক কাজ করার পরেও তারা নিজেরা কখনোই রিয়েলাইজ করছে না যে তারা ভুল কাজ করছে। এটা থেকে বের হয়ে আসা দরকার। এখন আসেন যে আমরা বের হয়ে আসার কি কোনো রাস্তা আছে? আমার কাছে অদ্ভুত লাগে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলনকে নিয়ে। আজকে স্বাধীন বাংলাদেশের বুকে ইলেকশন আছে কি ঢাকা ইউনিভার্সিটিতে? কোনো ইলেকশন নাই। ইলেকশন শব্দটির মানেই হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা, এবং যখনই আপনার ইলেকশন হবে মারামারিও হবে, কিন্তু ইলেকশন যখন হবে তখন মেধা এবং গুণাবলী কাজ করবে ইলেকশনের ক্ষেত্রে। আপনি কখনোই ক্যাম্পেইন করবেন না মিস্টার এক্স নিয়মিত এত টাকা চাঁদা তুলতে পারে, আপনাকে কিন্তু বলতে হয় উনি ভালো লেখেন, উনি ভালো বক্তৃতা দেন। আপনি যত খারাপ লোকই হন, খারাপ লোক কিন্তু কখনো তার খারাপটা প্রচার করে এই জায়গাগুলিতে পৌঁছায় না। এখন আপনি কি দেখবেন, ছাত্র রাজনীতি আছে ফর টেন্ডারবাজি। ছাত্র রাজনীতিকে রাজনৈতিকভাবে তৈরি করার সুযোগ দিতে হবে। আমি এখন প্রায় আমার নেতাদের সাথে আমি বলি, আমার মনে হয় যে আপনারা চান না রাজনৈতিক নেতা তৈরি হোক, যাতে আপনারা ভীত সন্ত্রস্ত, আপনাদের পায়ের নিচে থেকে মাটি চলে যাবে। কারণ এই ইয়ং জেনারেশন ইজ 1000 টাইমস স্ট্রঙ্গার দেন উই ওয়্যার। সেই জন্য আমরা কোনোভাবেই আমৃত্যু একটি রাজনৈতিক নেতা তৈরি করতে দিতে চাই না। আমরা চাই রাজনৈতিক দল থাকবে, ছাত্র রাজনীতি থাকবে, তারা করবে টেন্ডারবাজি, সেখানে আমি সর্বাত্মক সহযোগিতা করব। কারণ তখন লাগাম আমার হাতে থাকবে, তাকে আমি জেলখানাও ঢুকাতে পারবো, দল থেকে বেরও করতে পারবো, দুদকের কাছে তুলে দিতে পারবো এবং তাকে রক্ষা করতে পারবো।
আমি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুন্দর রাষ্ট্র করতে চাই, আমি মনে করি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, এই যে তরুণগুলি মুক্তিযুদ্ধ করেছিল তারাই কিন্তু, আমি আবার বলছি, তারাই কিন্তু সন্ত্রাসের পথে চলে যাচ্ছে। এই ভুলটি যেন আমরা না করি। জি, আমরা কতক্ষণ জি আপনার কাছ থেকে মতামতটা চাচ্ছি যে এই লন্ডন সেমিনারের এই বক্তব্যের প্রেক্ষিতে। ব্যাপারটা তো হচ্ছে যে ওই যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে প্রত্যেকটা দেশে এই সন্ত্রাস হয়েছে, বেড়েছে যখন আইনের শাসন এবং জনগণের সম্পৃক্ততা সরকারের ছিল না, মানে গুড গভর্নেন্সের অভাব। সেটা আপনি ইরাক বলেন, আফগানিস্তান বলেন, ইজিপ্ট বলেন, সিরিয়া বলেন। এখন অ্যান্ড গুড গভর্নেন্স যেখানে ভালো সেখানে তো জেলখানা বন্ধ করে দিচ্ছে হচ্ছে। এখন ফিনল্যান্ডে আর অপরাধ হয় না, প্রধানমন্ত্রী হেঁটে বাসে চড়েন, বাসে চড়ে চলে আসে, তাদের মানে টেরও পাওয়া যায় না যে উনি প্রধানমন্ত্রী, কিন্তু তারা বিশ্বের মানে HDI ইন্ডেক্সে দেখেন দে আর অন দ্য টপ। তো আমি মনে করি যে আমাদের এটা একটা যেহেতু একটা বিরাট জাতীয় সংকট, তো আমি মনে করি যে অন এ মিনিমাম এজেন্ডা সাম সর্ট অফ কমিউনিকেশন হওয়া উচিত। আমরা একদম কারণ পৃথিবীর কোথাও গণতন্ত্রে যে আলোচনা দরজা বন্ধ করে কখনোই হবে না, এবং আমরা অস্বীকারও করতে পারবো না যে যেটা উনি বললেন যে একটা সাবস্ট্যান্টিভ বিরোধী দল, সাবস্ট্যান্টিভ যেটাকে মনে হবে বিরোধী, সেটা কিভাবে এখন যেহেতু আমাদের হচ্ছে না, ইলেকশন হয়ে গেছে এবং যে লন্ডনে যে যদি আমাদের দুই অংশের নেতারা এক জায়গায় কথা বলতে পারে, বাংলাদেশে না সেরকম কথাবার্তা তো বাংলাদেশেও হচ্ছে, আত্মীয়তা হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, আমরা এইরকম আলোচনা দেখি না কেন? না এইরকম সেমিনার সিম্পোজিয়াম নেতৃত্ব এই দেখেন আমরা আবার ওখানে ভালো বিহেভ করি, এবং ইউ সি দ্যাট হোয়াইট ম্যান তারা কিরকম মানে ধাক্কাটা দিল, তারা কিন্তু ছেড়ে কথা বলেনি, তারা বলেছে আমরা পরিষ্কার, কিন্তু আমরা ওদের কাছ থেকে গালি শুনতে মানে রেডি আছি, কিন্তু আমরা নিজের কাজ নিজে করব না। ও তো রিয়েলি আমাদেরকে মানে গালি দুইজনই গালি দিল। তো এখন আমরা গালি শুনলাম, তো কাজ আমরা কারণ কাজ এরকম ভাবে করেছি। তো আমি আশা আমাদের করতেই হবে যে সামডে এট দ্য মিনিমাম, আসলে যদি দেখেন যে তাদের সাইফুর রহমান আর মুহিত সাহেবের অর্থনৈতিকের মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, দে আর সেম। ইকোনমিক অ্যাক্টিভিটিস, ইকোনমিক পলিসিস, সোশ্যাল পলিসিস, এডুকেশনেও কোনো মেজর ডিফারেন্স নেই, কিন্তু যে আইডিওলজিক্যাল কোনো নেই, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ওই পাওয়ার গেম যেটা হচ্ছে। আমি মনে করি যে জাতির বৃহত্তর স্বার্থে দেয়ার শুড বি কমিউনিকেশন, এক টেবিলে না হলেও যে তাদের যোগাযোগ থাকুক আমাদের, এবং প্রত্যেককেই এটা অবশ্য বলতে হবে যে আমাদের যে পরিষ্কারভাবে যে ভায়োলেন্সকে আমরা করব, ত্যাগ করব, এবং একটা দেশের বিশেষ করে এই যে ধর্মীয় সন্ত্রাস যেটা, এটাকে আমাদের আইডিওলজিক্যালি মানে এটাকে ডিসকার্ড করতে হবে, এবং এটার কোনো ধরনের সমর্থন আমাদের করা চলবে না। এইরকম একটা মানে নিয়ে আমাদেরকে আগাতে হবে আমার মনে হয়। আমরা কি সেকেন্ডের কাছ থেকে জানছি যে আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি একটা জিনিস বলতে চাইছি, যেমন ধরুন রাজনৈতিক দিক থেকে মানে আমরা তো নিশ্চয়ই বিভিন্ন রাজনৈতিক দল তার এক হয়ে যাবে না, মানে ঐক্য বলতে আমরা কি বোঝাচ্ছি যে আওয়ামী লীগ আর বিএনপি এক দলে পরিণত হবে কিংবা একটা জোট গঠন করবে, তা তো না। তারা ক্ষমতার একটা প্রতিদ্বন্দ্বিতা, মৌলিক কিছু ইস্যুতে আমরা চাই যে এই ধরনের দুর্যোগপূর্ণ কতগুলো একটা গ্রাউন্ড তৈরি করতে হবে যে কিছু জিনিস আমরা লঙ্ঘন করব না, না হলে পুরো রাষ্ট্রটাই একটা অস্তিত্ব সংকটে পড়বে। এখন সেক্ষেত্রে আমরা সেই গ্রাউন্ডগুলো কি হতে পারে? 1971 সাল আমাদেরকে একটা গ্রাউন্ড দিয়েছে। দেখেন এক একটা পলিটিক্যাল পার্টি তার ইডিওলজি এক এক রকম, তার দৃষ্টিভঙ্গি এক এক রকম হবে, কাজেই তার ইন্টারপ্রিটেশনটা আমি ঠিক করে দিতে পারি না, কিন্তু আমাদের কতগুলো জাতীয় গ্রাউন্ড তৈরি করতে হবে। 1971 সাল আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, লক্ষ লক্ষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বিরাট অত্যাচার আমাদের নারীদের উপরে হয়েছে, এই সমস্ত কিছুর একটা বিনিময়ে। তাহলে সেইখানে যারা আমাদের অস্তিত্বের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জামাত সহ যে পার্টিগুলো, পাকিস্তানি আর্মি তো করেছে, তাদের অক্সিলিয়ারি ফোর্স ছিল, তাহলে তারা তো বাংলাদেশের রাজনীতি ওই জামাত ইসলামী নামে তার কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারে না, তাহলে বাংলাদেশ রাষ্ট্র কি কায়েম হয়? মানে এটা কাজেই
এইটা একটা মানে এটা 1971 সাল ফিক্স করেছে, এটা ঠিক এখন কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার না। 1971 সালে এটা ফিক্স করেছে, যুদ্ধাপরাধ হয়েছে 1971 সালে, তার বিচার হতে হবে, নাহলে রাষ্ট্রে কোনো ন্যায় বিচার ন্যায্যতা পায় না। এটা 71 সাল ফিক্স করেছে। এই প্রশ্ন, এবং একটা দেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে যার ঘোষণা ছিল সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, তাহলে সেই দেশে একটা গণতন্ত্র থাকবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, জাতিগত সম্প্রদায়, বাংলাদেশ কিন্তু এক জাতির দেশ নয়, বিভিন্ন ভাষাভাষী আছে, তাদের প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ প্রত্যেকের রাষ্ট্রের দিক থেকে নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এই যে জায়গাটা তৈরি হওয়া, তার মানে আইনের শাসন, ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠিত করে মানুষকে নাগরিক হিসেবে মানে বিচার করা। তাহলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা, সার্বভৌম মর্যাদাশীল রাষ্ট্র এবং একটা অসাম্প্রদায়িক সমাজ আমরা তৈরি করতে চাই, তাহলে সেই জায়গায় আমাদেরকে এই রাষ্ট্রের ন্যায় বিচার এবং মর্যাদার প্রশ্নটাকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে। এবং আমাদের আরেকটা জায়গা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা থাকবে। এখন ধরেন এক দল যদি মনে করে সে চিরস্থায়ী বন্দোবস্ত ক্ষমতা থাকবে আর বাকিরা আসবে না, তখন কিন্তু এটা গ্রাউন্ড তৈরি হলো না। তাহলে গ্রাউন্ডটা হয়তো একটা ডেমোক্রেটিক ইলেকশন থাকতে হবে। জাতীয় পর্যায়ে যদি গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা না থাকে, তাহলে আপনার ওই ইউনিভার্সিটি বলেন কিংবা অন্য কোনো জায়গায় বলেন, কোথাও কিন্তু আসলে আর ইলেকশন থাকবে না, থাকে না, সেটা বাংলাদেশ ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে। কাজেই আমরা জাতীয় পর্যায়ে আগে নির্বাচনী ব্যবস্থাটা ঠিক করতে হবে, এবং তখনই কেবল আমরা ওই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে হস্তক্ষেপ কিংবা দখল করা, ইউনিভার্সিটি পরিপূর্ণভাবে দখল হয়ে আছে, ইউনিভার্সিটিগুলো দখল হয়ে নাই। আমরা কি ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে পিয়ন পর্যন্ত দখল করার ব্যবস্থা এখানে কায়েম করে ফেলিনি, এবং যার ফলে ইলেকশনগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিষ্ঠান কোনো কাজ করছে না। ইলেকশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেই জায়গাটা আমাদেরকে আমাদের জাতীয় ঐক্যের জায়গায় আনতে হবে। এবং তৃতীয়ত, এইটা নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যদি ব্যালেন্স অফ পাওয়ার না থাকে, যদি ইলেকশন কমিশনের মতো কাজ না করতে পারে, যদি আদালতের মতো কাজ করতে না পারে, যদি পুলিশ বাহিনী আর সরকার পুরোপুরি এক হয়ে যায়, তাহলে তো এই জায়গাটা হবে না। এখন সেই প্রবণতাগুলো আমাদের মধ্যে উপস্থিত, আমরা বলবো যে এই প্রবণতাগুলো উপস্থিত বলেই কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক জায়গাটা আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারছি না। এগুলো হতে পারে গ্রাউন্ড যেটা আমরা কেউ লঙ্ঘন করব না। এইটা হচ্ছে, তারপরে রাজনৈতিক বিরোধ থাকবে, ক্ষমতার দ্বন্দ্ব থাকবে, এমনকি মারামারি সংঘাতও কিছু, মানে এটা বাংলাদেশ তো করে আকাশ থেকে পড়বে না। আমি বলতে চাচ্ছি না যে এই একটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থায়, এই ধরনের একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সব কিছু একটা সমাধান হয়ে যাবে, কিন্তু ন্যূনতম অন্যান্য দেশগুলো যা কিছু অর্জন করেছে, আমরা এখনো সেই অর্জনগুলোর জায়গায় যেতে পারছি না। একটা ডেমোক্রেটিক পলিটি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো সবাই নিজেকে একটা অংশীদার ভাবতে পারে, ওই অংশীদারিত্ব না ভাবলে, এবং বিরাট একটা অংশ যদি মনে করে এই পলিটিক্যাল সিস্টেম আমার কোনো অংশীদারিত্ব নাই, সেটা কিন্তু আবারও বলছি, সেটা জঙ্গিবাদীদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে। কাজে এই জায়গাটা খুব দরকার, এবং এই জায়গাটা ঠিক হলে শিক্ষার প্রশ্নে তখন জাতীয়তার জায়গা আসবে। আপনারা যে আলোচনা করেছেন, আমি এটা বলে একটু শেষ করি যে শিক্ষার সাথে ভাষার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি আমাদের জাতীয় চেতনায় এবং আমাদের দেশে অন্যান্য মানে বাঙালির বাইরে যে আরো বিভিন্ন জাতি আছে, প্রত্যেকের জাতীয় চেতনায় আমাদের সন্তানদেরকে বড় করতে চাই, তাহলে আমাদের মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি, আমাদের সংগ্রামের ভিত্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে, কিন্তু বাংলাদেশের মাতৃভাষার অবস্থাটা কি? একটা আরবি ভাষায় বড় শিক্ষা, একটা ইংরেজি ভাষায়, আর মাঝখানে বাংলা ভাষা যেটা ছিল সেটা এখন ইংলিশ ভার্সনে ট্রান্সফর্ম হচ্ছে। আপনি আর এই 12 ক্লাস পর্যন্ত যদি সে মাতৃভাষাটা ঠিক মতো না শেখে, তার চিন্তা করার ক্ষমতা মানে অর্থাৎ জ্ঞান তৈরি করার জন্য আপনাকে মাতৃভাষায় জ্ঞান চর্চা করতে হয়, আদারওয়াইজ আপনার পক্ষে জ্ঞান তৈরির মৌলিক ভূমিকা পালন করা কঠিন হয়ে পড়ে। এটা আমি জাতিগত বিচ্ছিন্ন একজন দুজনের ক্ষেত্রে বলছি না, এরকম জাতীয়ভাবে যদি আপনি ওই জায়গায় পৌঁছাতে চান, তাহলে আপনাকে মাতৃভাষায় জ্ঞানের একটা ভিত্তি নির্মাণ করতে হবে। সেই জায়গায় আমরা সেটা তো পারি নাই। মাদ্রাসা ফার্সি শব্দ, কিন্তু মাদ্রাসা মানে তো বিদ্যালয়, স্কুল মানে বিদ্যালয়, বিদ্যালয় তো মানে সেই আমরা এই যে শিক্ষার জায়গাগুলো, এইগুলোর নাম কি আছে, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না, যেটা আমরা এখানে অনেকে আলোচনা করছেন। একই সিলেবাস 12 ক্লাস পর্যন্ত আমরা পড়তে পারতাম, এবং সেটা অবশ্যই মাতৃভাষায় এবং অন্যান্য প্রত্যেকেই তার নিজ নিজ ভাষায়। এই জায়গাটা যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারতাম, তারপরে কে কোথায় যাবেন সেই স্পেশালাইজেশন তৈরি করতে পারতাম, বাংলাদেশের জায়গাটা বদলে যেত। এটা কিন্তু 1972 সালে এই জায়গাটা সম্ভব ছিল, আমরা কেন করিনি? এবং আপনি 44 বছরের ইতিহাস দেখেন যে রাজনীতিক প্রধান দলগুলো যারা ক্ষমতায় আসে যায়, তারা যত বেশি জনগণ থেকে দূরে সরেছে স্বার্থের দিক থেকে, যত বেশি লুণ্ঠন, দুর্নীতি এবং বৈষম্যের উপর ভর করেছে, তত তাদেরকে কিন্তু অন্যান্য আলখেল্লা পড়তে হয়েছে।
জনগণের প্রকৃত ইস্যুগুলো বাদ দিয়ে অন্যান্য আলখেল্লা তারা এবং এমনকি তারা সেক্ষেত্রে ধর্মকে সামনে নিয়ে এসছেন। এর জেনারেল এরশাদ তার সমস্ত অপশাসনকে বৈধতা দিতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন এবং সেটা কি এখনো বৈধতা পেয়ে যায়নি? এখন কি সেটা চলছে না? কাজে এই প্রশ্নগুলো হচ্ছে যে একটা প্রকৃত ধর্মীয় রাষ্ট্র মানে কিন্তু আসলে সেই যে ধর্মের যে জাগতিক প্রশ্নগুলো সেটা ইতিমধ্যে বাস্তবায়ন করে ফেলেছে, ফলে তাকে আর ধর্মের পরিচয় দিতে হয় না। কিন্তু একটা ভুয়া ধর্মীয় রাষ্ট্র যে আসলে ইভেন ধর্মের যে ন্যায় বিচারের কথা বলা হয়, ইনসাফের কথা বলে, সেটা প্রতিষ্ঠা করতে পারে নাই, সেই কিন্তু রাষ্ট্রের গায়ে ধর্মের আলখেল্লাটা লাগায়, কারণ ওইটাকে আলখেল্লাটা দিয়ে সেটাকে পবিত্র করতে চায়। এই জায়গাটা আমরা মানে বাংলাদেশের ক্ষেত্রে দেখছি যে এটাকে একটা অর্থাৎ যে ন্যায় বিচার এবং ইনসাফ তারা কায়েম করতে পারছে না, কাজেই তারা সেটা প্রতারণা করার জন্য নিজেরা ধর্মকে রাষ্ট্রের একটা ধর্মের বানিয়ে দিচ্ছে। রাষ্ট্র তো কোনো এটা তো একটা সিস্টেম, এটা তো কোনো ধর্ম থাকতে পারে না। এটা মানুষের ধর্মীয় অধিকারকে রক্ষা করতে পারে, কিন্তু মানুষ এটা নিজে একটা ধর্মে হয়ে উঠতে পারে না। এই সাধারণ বোধটুকু আমরা আমাদের দেশে রাজনৈতিক হীন স্বার্থে আমরা এখনো পর্যন্ত মানে ঠিক মতো প্রতিষ্ঠা করতে দেইনি, এই বোধটুকু প্রতিষ্ঠা করতে দেইনি। না দেওয়ার ফলে এটা এখনো টিকে আছে এবং এই টিকে থাকাটাই আমাদের দেশে এমন সমস্ত অবস্থা তৈরি করছে যেটা এই বিভাজনের রাজনীতি তৈরি করছে এবং এর ফাঁক গলে নানান রকম উগ্রবাদী তৎপরতায় জায়গা নিয়ে নিচ্ছে। কাজেই আমাদের আবারও বলবো, প্রথমত উগ্রবাদ দমন করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা আছে, কিন্তু এইটা একমাত্র নয়। আমরা যদি কেবলমাত্র এটাকে আইন শৃঙ্খলার সমস্যা ভাবি, এটা ভুল ভাববো। এটা আগেও যেমন ভাবা হয়েছে ভুল, এখনো এটা আরো ভুল করা হবে। এটা আইন শৃঙ্খলা বাহিনী তার নিশ্চয়ই কাজ করবে, কিন্তু এর যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত নানান মাত্রা আছে, সেই মাত্রাগুলোকে আমাদের অবশ্যই চিহ্নিত করা দরকার। এবং সত্যি সত্যি যদি আমরা জাতীয় ঐক্য চাই, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দরকার, যেটার অংশীদারিত্ব এদেশের বেশিরভাগ রাজনৈতিক দল তারা এটা মনে করতে পারে। এবং ওই ক্ষেত্রে 1971 সাল যে ভিত্তি দিয়েছে সেটা আমাদের পয়েন্ট অফ ডিপার্চার কিংবা আমাদের যাত্রাবিন্দু হতে পারে। ধন্যবাদ জুনায়েদ সাকি, এয়ার কমোডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, এবং ধন্যবাদ জানাচ্ছি নাসিম ফেরদৌস এবং স্থপতি মোবাশ্বের হোসেন, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দীর্ঘক্ষণ আমাদের এই টিভি পর্দায় যারা দেখছিলেন এই অনুষ্ঠানটি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আমাদের চারজন অতিথির মধ্যে কোনো বড় ধরনের কোনো মতভেদ বা মতপার্থক্য নেই। সবাই আসলে চাচ্ছেন একটি জাতীয় ঐক্য বড় বড় ইস্যুতে, কিন্তু তার যে ভিত্তিটা সেই ব্যাপারে সবাই বলেছেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিধি ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচার, এইসব প্রতিষ্ঠার মধ্য দিয়েই আসলে সত্যিকার অর্থে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়। আশা করি যারা এই কথাগুলো দেশের যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন তাদের উদ্দেশ্যেই তারা নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবেন, ভাববেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।